আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি রিভিশন প্রোগ্রামের ভূগোলের দ্বিতীয় পত্রের জনসংখ্যা চ্যাপ্টারে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ রিফাত হোসেন মাধন, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের স্লাইডে। এখানে দেখো ভাইয়া, ক নম্বরের কোশ্চিনে কি বলছে, সরি এক নম্বরের কোশ্চিনে কি বলছে। এক নম্বরের কোশ্চিনে তোমার এখানে বাংলাদেশ দিছে। ওকে, বাংলাদেশ দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে তোমার জনসংখ্যা এবং প্রতি হাজারে 18 জন করে জন্মগ্রহণ করে। এখন ক নম্বর আসা, জনমিতি কাকে বলে। খ নম্বরে কি বলছে, রাজনৈতিক অভিগমন বলতে কি বোঝায়, এটাতে আমরা আসতেছি। এখন উদ্দীপকের খ জনমিতিক উপাদানটি ব্যাখ্যা করো। এখন খ নম্বরে ভাইয়া আমাদের কি বুঝাইছে, এখানে প্রতি হাজারে 18 জন জন্মগ্রহণ করে, তার মানে কি এখানে জন্মহারটা বুঝাইছে না আমাদেরকে। তো এটা ব্যাখ্যা করতে বলছে। এখন উদ্দীপকে উল্লেখিত ক দেশের এর বৃদ্ধিজনিত প্রভাবগুলো বিশ্লেষণ করতে বলছে। ওকে, আমরা বিশ্লেষণে চলে যাব। এখন ক নম্বরে আসো। ক নম্বরে কি বলছে, এখানে দেখো, যে কোনো নির্দিষ্ট জনসংখ্যার বিভিন্ন দিক পরিমাপের মাধ্যমে উপস্থাপন করাই হচ্ছে জনমিতি বা ডেমোগ্রাফি। ঠিক আছে, যে কোনো দেশের জনসংখ্যার বিভিন্ন দিক, যে দিকগুলো আছে সেগুলো পরিমাপ করবে এবং উপস্থাপন করাই হচ্ছে আমাদের জনমিতি বা ইংলিশে কে বলা হয় ডেমোগ্রাফি। ঠিক আছে, মানুষ যখন এক দেশ হতে অন্য দেশে বসবাসের জন্য গমন করে তাকে বলা হয় আন্তর্জাতিক অভিগমন। বাংলাদেশ থেকে সৌদি আরব, ভারত থেকে বাংলাদেশে আগমন করলে সেটাকে বলা হচ্ছে আন্তর্জাতিক অভিগমন। এই ধরনের অভিগমনের ফলে উক্ত দেশে পরিবেশগত পরিবর্তন। ঠিক আছে, আর দেশ থেকে দেশে মানে তোমার দেশের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে, সেটা হচ্ছে অভ্যন্তরীণ অভিগমন। ঠিক আছে, আসতেছি এরপরে গ নম্বরে দেখো, আমরা এখানে কি দেখলাম, তোমরা এটা আমরা ফাইন্ড আউট করলাম যে এটা আমাদের বুঝেছে জন্মহার। ঠিক আছে, এখন জন্মহার কাকে বলে, প্রতি হাজারে 1000 বছরে যতগুলো জীবিত শিশু জন্ম হয় তাকে বলা হয় জন্মহার। যে কোনো দেশে একটি নির্দিষ্ট বছরে জন্মগ্রহণকারী সন্তানের সংখ্যাকে উক্ত বছরে গণনাকৃত মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে 1000 দিয়ে গুণ করে জন্মহার নির্ণয় করা হয়। মেইনলি তোমার এই অধ্যায়ে জন্মহার, মৃত্যুহার এবং তোমার এর ফলে বাংলাদেশ অথবা তোমার আশেপাশের পৃথিবীতে যে দেশগুলো আছে সেগুলোর তোমার মেইনলি এখানে বাংলাদেশের কথাই এই অধ্যায়টাতে মেইনলি কোশ্চিনে চাওয়া হয় এবং এই প্রভাবগুলো এগুলা মানে খুব ডিটেলসে বর্ণনা করতে হয়। তো বাংলাদেশেরটা তোমার মাস্ট বি জানা লাগবে। ঠিক আছে, এবং বাংলাদেশের জন্মহার কত সালে কত ছিল, মৃত্যুহার, এই ইনফরমেশনগুলো তোমার কিন্তু জানা থাকতে হবে। এখন আসি এই সূত্রটা দেখো ভাই, এখানে কি বলছে, জন্মহার ইকুয়াল টু, খুবই সোজা একটা সূত্র, মানে আমাদের দেশে মোট যেটা জনসংখ্যা আছে সেটা নিচে হবে আর উপরে কি হবে, ওই এক বছরে যতজন জীবিত শিশু জন্মগ্রহণ করবে তার সংখ্যাটা। ঠিক আছে, তার সংখ্যাটা আমরা কি দিয়ে গুণ দিব, 1000 দিয়ে, নট 100। ঠিক আছে, এটা কিন্তু আমাদের এখানে সংখ্যা কি বলছে ভাই দেখো, প্রতি 1000। সো অনেকে তোমরা ভুল করে 100 দিতে পারো, বাট এটা করবা না। যেমন বাংলাদেশে জন্ম হচ্ছে 18.5 জন। ঠিক আছে, প্রতি বছর 1000 জনের মধ্যে তোমার এখানে 1000-এ 18.5 জন জন্মগ্রহণ করে। ঠিক আছে, জন্মহার নির্ধারণের জন্য এক গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রজননশীলতা। যে কোনো দেশে প্রজননশীলতা বা বংশবৃদ্ধি যথেষ্ট গুরুত্ব রয়েছে, আবার কোনো দেশে বিপর্যয় ডেকে আনে। এই কারণে বলা যায় প্রজননহীনতা যেমন সমাজের অস্তিত্ব বিপন্ন করে, তেমনি অতি প্রজননশীলতা সমাজের জন্য মারাত্মক বিপর্যয়ের সৃষ্টি করে। সুতরাং সামাজিক ও জনমিতিক পরিবর্তনে এই প্রক্রিয়ায় বিশেষ ভূমিকা রয়েছে। জনমিতিতে প্রজননশীলতা পরিমাপ করার জন্য কিছু কিছু পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। তা হলো স্থূল বা অশোধিত জন্মহার বা স্বাভাবিক জন্মহার, বয়স নির্দিষ্ট জন্মহার, মোট জন্মহার, শিশুমাতা অনুপাত, সাধারণ জন্মহার, স্থূল প্রজনন হার এবং নীতি প্রজনন হার। ওকে, ঘ নম্বর আসি। ঘ নম্বর কি বলছে ভাইয়া দেখো, এখানে উদ্দীপকে উল্লেখিত দেশটা বাংলাদেশ। বাংলাদেশের জনসংখ্যা অবশ্যই খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, এর ফলে কিছু সমস্যা অবশ্যই তৈরি হবে। বেশি জনসংখ্যা আমাদের, কিন্তু আমাদের আয়তন খুবই কম। ঠিক আছে, সো এখানে আমাদের অবশ্যই অনেক সমস্যা আমরা প্রতিদিন ফেস করতেছি। সমস্যাগুলো কি, অর্থাৎ বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির ব্যাপক প্রভাব রয়েছে, যার নিচে আলোচনা করা হবে। বাংলাদেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধির ফলে বাসস্থান চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এখানে কিন্তু তোমরা পয়েন্ট করে লিখতে পারো। ধরো এই পয়েন্টটা লিখলা, বাসস্থানের চাহিদা বৃদ্ধি পাচ্ছে একটা পয়েন্ট, তারপরে লিখবা যে 2 নম্বর বাসস্থানের যেহেতু চাহিদা বৃদ্ধি পাচ্ছে সে কারণে গৃহ নির্মাণের উপযোগী জমির অভাব দেখা যাচ্ছে। তারপরে কি হচ্ছে ভাই, আবাদযোগ্য কৃষি জমির পরিমাণ হ্রাস পাচ্ছে এবং অর্থনীতির অন্যান্য
খাতে কর্মসংস্থানের সুযোগ না হওয়াতে কৃষিতে অতিরিক্ত জনসংখ্যার চাপ সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, দেশে চলতি খাদ্যের অভাব থাকা সত্ত্বেও প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এজন্য দেশে খাদ্য ঘাটতি দেখা দিচ্ছে। ওকে, যাতায়াত ব্যবস্থার উপর বাংলাদেশের জনসংখ্যার দ্রুত বৃদ্ধির প্রভাব অত্যন্ত স্পষ্ট এবং প্রকট। দেশের গ্রাম ও শহরের প্রতিটি রাস্তার যানবাহনের চালচিত্র খুঁজলে দেখা যায় অত্যন্ত ঝুঁকি নিয়ে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করে চলেছে প্রতিটি গাড়ি। যেমন আমাদের খুবই আমরা নিউজে দেখা পাই, তোমার বাসে অত্যধিক যাত্রী তোমার নেওয়া হয়। এটা কিন্তু তোমার মেনলি এই আমাদের এই জনসংখ্যা বেশি হওয়ার কারণেই এটা কিন্তু তোমার এই প্রভাবটা কিন্তু এখানে পড়তেছে ট্রান্সপোর্টেশনে। ওকে, এছাড়া জনসংখ্যা বৃদ্ধির হার শিক্ষা, চিকিৎসা, বিনোদন, সামাজিক রাজনৈতিক পরিস্থিতি, প্রাকৃতিক সম্পদের উপর আঘাত প্রভৃতি বিষয়াদির উপর ব্যাপক হারে প্রভাব বিস্তার করে। এখন আমরা 2 নম্বরটা আসি। 2 নম্বরের কোশ্চেনে কি বলছে ভাইয়া? দেখো, এখানে তোমার বাংলাদেশ দেখাইছে, এখানে ক অঞ্চলে ভাগ করছে, এখানে খ অঞ্চলে ভাগ করছে। এই অঞ্চলটা কি ভাই? এটা রাজশাহীর অঞ্চল, এটা কি তোমার ভাইয়া পার্বত্য অঞ্চলগুলো। ঠিক আছে, এখানে কি বলছে? কাম্য জনসংখ্যার সংজ্ঞা দাও। আস্তে আস্তে এটাতে জনসংখ্যার বন্টনের উপর জলবায়ুর প্রভাব রয়েছে ব্যাখ্যা করো। ক নম্বরে কি বলছে? ক অঞ্চলে জনসংখ্যার ঘনত্বের প্রকৃতি ব্যাখ্যা করো। তারপর রাজশাহী অঞ্চলের কথা বলছে, আর এখানে ক খ অঞ্চলে জনসংখ্যার বন্টনের তারতম্য ব্যাখ্যা করো। ওকে, আমরা সলভে চলে আসতেছি। এখানে দেখো ভাইয়া, ক নম্বর কি বলছে? ক নম্বর বলছে যখন কোনো দেশের মানুষ ও ভূমির অনুপাতের ভারসাম্য থাকে তখন তাকে কাম্য জনসংখ্যা বলে। মানে তোমার মানুষ আছে যেমন, তোমার সেই অনুপাতে যদি তোমার জমি থাকে, তো সেই ভারসাম্য তখন যে ভারসাম্যটা তৈরি হবে সেটা হচ্ছে আমাদের কাম্য জনসংখ্যা বলা হয়। ঠিক আছে, জনসংখ্যা বন্টনের উপর জলবায়ুর ব্যাপক প্রভাব আছে। চরম ভাবাপন্ন জলবায়ুতে জনবসতি অবশ্যই কম থাকে। যেমন যেখানে তোমার মরুভূমি অঞ্চল, সেখানে কিন্তু তোমার জনসংখ্যা তোমার খুবই কম, জনবসতি খুবই কম। কিন্তু সমভাবাপন্ন জলবায়ুতে আবার জনবসতি বেশি। ঠিক আছে, যেখানে তোমার আবহাওয়া খুবই সুইটেবল, সেখানে কিন্তু মানুষ বেশি। যেমন ওই বাংলাদেশ কিন্তু এমন অঞ্চলে অবস্থিত যেখানে খুবই ঠান্ডা না, খুবই গরম না। সো এই অঞ্চলে মানুষ কিন্তু খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। এই কারণে তোমার এখানে জনসংখ্যা, জনবসতিও খুব বেশি। ঠিক আছে, মেরুদেশীয় জলবায়ুতে অত্যন্ত শীতের কারণে সেখানে বিরল বসতি লক্ষ্য করা যায়। অন্যদিকে মৌসুমী জলবায়ু অঞ্চল বা নাতিশীতে জলবায়ু অঞ্চলে জনবসতি অনেক বেশি। ঠিক আছে, এভাবে জলবায়ু প্রতিটি অঞ্চলের জনসংখ্যার বন্টনে ভূমিকা রাখতেছে। ওকে, গ নম্বরে আসি। গ নম্বর কি বলছিল ভাইয়া? বলছিলাম না, ক অঞ্চলটি হচ্ছে আমাদের কি ভাইয়া? রাজশাহী অঞ্চল। ঠিক আছে, এই অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব হচ্ছে প্রতি কিলোমিটারে 1121 জন, যা প্রকৃতি বিবেচনায় কম জন অধ্যুষিত অঞ্চলের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এখন আসি, যে অঞ্চলের প্রতি বর্গ কিলোমিটারে 1000 থেকে 1500 জন লোক বাস করে তাকে জন অধ্যুষিত অঞ্চল বলা হয়। ঠিক আছে, জনশুমারি 2022 অনুযায়ী রাজশাহী অঞ্চল যা বা বিভাগে মোট জনসংখ্যা হচ্ছে তোমার 2,53,119 জন। ওকে, এবং জনসংখ্যায় ঘনত্ব হচ্ছে 1121 জন। রাজশাহী, ময়মনসিংহ এবং রংপুর অঞ্চল প্রকৃতি বিবেচনায় জন অধ্যুষিত অঞ্চল। এসব অঞ্চলের ভূপ্রকৃতিভাবেই কিছুটা অনগ্রসর, তাই এসব অঞ্চলে জনবসতি কম। ওকে, এখন ক খ অঞ্চলতে হলো যথাক্রমে রাজশাহী ও চট্টগ্রাম অঞ্চল। যেটা বললাম, প্রকৃতি বিবেচনায় এই দুটি অঞ্চলের মধ্যে অবশ্যই তারতম্য লক্ষ্য করা যায়। রাজশাহী অঞ্চলটি হচ্ছে সমভূমি এবং এখানে কৃষি উপযোগী। ঠিক আছে, এবং সমতল ভূমির কারণে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাও অনেক ভালো, তাই এই অঞ্চলে জনসংখ্যাও বেশি। ঠিক আছে, রাজশাহী অঞ্চলে যা বিভাগে মোট জনসংখ্যা হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 30,53,119 জন, তোমাদের জন্য পড়ে দিলাম। ঠিক আছে, এবং জনসংখ্যা ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার হচ্ছে 1121 জন। এবং অন্যদিকে চট্টগ্রামের মোট জনসংখ্যা হচ্ছে 3,32,32,26,2,326 জন। ঠিক আছে, ওকে, এবং ঘনত্ব হচ্ছে 979 জন। আয়তনে বড় হওয়ার কারণে জনসংখ্যা বেশি হলো, ঘনত্ব রাজশাহী অঞ্চলের তুলনায় কম। ঠিক আছে, কারণ তোমার পাহাড়ি অঞ্চলে তোমার এখানে ট্রান্সপোর্টেশন সুবিধা তেমন নাই, তোমার এখানে কৃষি সুবিধা তেমন নাই। সো এখানে মানুষ খুব কম বাস করে। চট্টগ্রাম অঞ্চলের প্রায় বেশিরভাগ এলাকাতে হচ্ছে পর্বতময়, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি এই 3 পর্বতময় অঞ্চলে
চট্টগ্রাম বিভাগেই পড়েছে। তাই বাণিজ্যিক রাজধানী হওয়ায় চট্টগ্রাম শহরে বহু লোকের বসবাস হলেও সামগ্রিকভাবে এই অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব কম। ঠিক আছে, তাই বলা যায় ভূপ্রকৃতিগত ভিন্নতার জন্যই রাজশাহী অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব চট্টগ্রাম অঞ্চল থেকে বেশি। 3 নম্বরে ভাই আসি। 3 নম্বরে এখানে দেখো, এখানে কি বলছে, রাকিব কুমিল্লার গ্রামের বাড়ি থেকে চট্টগ্রামে এসে তার বোনের বাসা থেকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। তার ভগ্নিপতি একটি কোম্পানি চাকরি নিয়ে 5 বছর যাবৎ কুয়েতে অবস্থান করছে। এখানে কিন্তু দুইটা তোমার মাইগ্রেশন হয়েছে, একটা ভিতরে একটা হয়েছে, একটা বাইরে একটা হয়েছে, দেশ থেকে বাইরে। সো এখানে দেখো অভিগমন কি বলছে, তারপরে বলছে জনসংখ্যার অন্যতম উপাদান মৃত্যুহার ব্যাখ্যা করতে বলছে। গণমার বলছে উদ্দীপকে উল্লেখিত রাকিবের অভিগমনের ধরন ব্যাখ্যা করো। রাকিব কি করছে ভাইয়া? রাকিব কুমিল্লা গ্রামের বাড়ি থেকে চট্টগ্রামে এসে তার বোনের বাসায় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, তার মানে এখানে অভ্যন্তরীণ হয়েছে। ঠিক আছে, আর এখানে ঘ নম্বর কি, উদ্দীপকে উল্লেখিত রাকিব ও তার ভগ্নিপতির অভিগমনের তুলনামূলক বিশ্লেষণ করো। তার মানে তার ভগ্নিপতির কি হয়েছে ভাইয়া? ভগ্নিপতির তোমার এখানে অভ্যন্তরীণ অভিগমন কিন্তু আমাদের রাকিবের কাছে হয়েছে। সো এখানে অভ্যন্তরীণ হয়নি, এখানে কি ভগ্নিপতির ক্ষেত্রে কি হয়েছে? আমাদের আন্তর্জাতিক অভিগমন হয়েছে। ওকে, এখন দেখো সলভে আমরা আসি। ক নম্বর দেখো, ক নম্বর কি বলছে, মানুষ স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া বা গমন করাকে অভিগমন বলা হয়। ওকে, এখন আসি মৃত্যুহার নিয়ে। মৃত্যুর কি বলছে, প্রতি 1000 লোকের মধ্যে বিভিন্ন বয়সে যতজন লোক মারা যায় তাকে মৃত্যুহার বলে। মানে প্রতি 1000 জন মানুষের মধ্যে প্রতি বছরে, মানে এটা তোমার 1 বছরে এটা হইতে হবে, এবং এখানে যতজন মানুষ মারা যাবে। জনসংখ্যার অন্যতম উপাদান হলো মৃত্যুহার। স্থূল মৃত্যুহার কিভাবে নির্ণয় করে ভাইয়া? ওই বছরের মধ্যবর্তী মোট জনসংখ্যা। ওই বছরের মধ্যবর্তী বলতে মধ্যবর্তী সময়ে যে সময়টা আছে সেখানে মধ্যবর্তী মোট জনসংখ্যা, এবং ওই কোনো বছরের মৃত্যুপ্রাপ্তদের মোট জনসংখ্যা, যে মোট মারা গেছে সেটা তার সাথে 1000 গুণ হবে। ওকে, জনসংখ্যা বৃদ্ধির হার পরিমাপ ও অর্থনৈতিক উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণের জন্য মৃত্যুহার জানা প্রয়োজন। ওকে, গ নম্বরে আসি ভাইয়া। গ নম্বরে কি বলছে? গ নম্বর বলছে উদ্দীপকে রাকিব কুমিল্লা থেকে চট্টগ্রামে বোনের বাসায় যেটা হচ্ছে গেছে সেটা হচ্ছে আমাদের কি অভ্যন্তরীণ অভিগমন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গ্রাম থেকে শহরে হয়েছে, কিন্তু এটা কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে। মানুষ যখন নিজ দেশের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় অভিগমন করে তাকে অভ্যন্তরীণ অভিগমন বলে। তোমাদেরকে যেটা বললাম, অভ্যন্তরীণ অভিগমনের মধ্যে শহর থেকে শহরে অন্যতম, শহর থেকে শহরে প্রায়শই স্থানান্তর বা অভিগমন হয়ে থাকে। যেমন অনেকে শহরে কিন্তু অনেকে ভাড়া থাকে। ঠিক আছে, সো এক জায়গা থেকে ভালো লাগলো না, সো আরেক জায়গায় তারা শিফট করে, সেটা কিন্তু এই তোমার শহর থেকে শহরে অভিগমন এটা। ঠিক আছে, নতুন চাকরি, শিক্ষা ও চিকিৎসা ও ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে মানুষজন এক শহর থেকে অন্য শহরে, জেলা শহরে বা থানায় অভিগমন করে। উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা গ্রহণের লক্ষ্যে অনেক ছাত্রছাত্রী এক শহর থেকে অন্য শহরে অভিগমন করে। ঠিক আছে, এরপরে আসি, আবার অনেক ক্ষেত্রে সামাজিক জীবনে বৈবাহিক সম্পর্কের কারণেও এ ধরনের অভিগমন ঘটে থাকে। এ ধরনের অভিগমন আবার 4 ভাবে ব্যাখ্যা করা হয়: গ্রাম টু গ্রাম, গ্রাম টু শহর, শহর টু গ্রাম, শহর টু শহর। এ প্রকারের অভ্যন্তরীণ অভিগমন সম্পন্ন হয়ে থাকে। উদ্দীপকে কি বলছে? রাকিব কুমিল্লা গ্রাম থেকে চট্টগ্রামের শহরে তার বোনের বাসায় থেকে পড়তে যায়। ঠিক আছে, তাই এটি একটি অভ্যন্তরীণ অভিগমনের অন্তর্গত, গ্রাম থেকে শহরে অভিগমনের পর্যায়ে পড়ে। তোমাকে এখানে অভ্যন্তরীণ উল্লেখ করতে হবে এবং কোথায় হিসেবে গ্রাম থেকে শহরে হয়েছে এটা উল্লেখ করতে হবে। এখন তার ঘ নম্বরে ভগ্নিপতির এবং তার মধ্যে যে ইয়াটা আছে আলোচনাটা করতে বলছে। এখানে দেখো কি বলছে, রাকিব অভিগমনটি হলো অভ্যন্তরীণ এবং তার ভগ্নিপতিরটা হচ্ছে কি ভাই আমাদের আন্তর্জাতিক অভিগমন, এবং 2 ধরনের অভিগমনের মধ্যে তুলনামূলক আলোচনা করা হলো। ওকে, এখন যখন মানুষ নিজের দেশ থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় অভিগমন করে সেটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ, যেটা বললাম। এবং অভ্যন্তরীণ অভিগমনের মধ্যে শহর থেকে শহরে অন্যতম, শহর থেকে শহরে প্রায়শই স্থানান্তর অভিগমন হয়। নতুন চাকরি, শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে মানুষের এক শহর থেকে অন্য শহরে, জেলা শহরে বা থানা শহরে অভিগমন করে থাকে। উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা গ্রহণের লক্ষ্যে অনেক ছাত্রছাত্রী এক শহর থেকে অন্য শহরে অভিগমন করে। আবার অনেক ক্ষেত্রে সামাজিক জীবনে বৈবাহিক সম্পর্কের কারণেও এ ধরনের অভিগমন হয়ে থাকে। অন্যদিকে মানুষ যখন এক দেশ থেকে অন্য দেশে অভিগমন করে তখন তাকে আন্তর্জাতিক অভিগমন বলে। মানে তোমার এখানে দেশ পাল্টাইতে হবে, এক দেশ থেকে আরেক দেশে গেছো, তার মানে কি এটা তোমাদের আন্তর্জাতিক অভিগমন। ঠিক আছে, অর্থাৎ একটি স্বাধীন দেশের লোক তার নিজ জন্মভূমি ছেড়ে যদি অন্য কোনো স্বাধীন দেশে বসবাসের উদ্দেশ্যে স্থানান্তরিত হয় তাকে আন্তর্জাতিক অভিগমন বলা হয়। ওকে, এক্ষেত্রে দেশের রাজনৈতিক সীমা অতিক্রম করতে হয়। 2টি কারণে
মানুষ আন্তর্জাতিক অভিগমন করে থাকে। বৃত্তি, শিক্ষা, উন্নত জীবন, চিকিৎসা, ভ্রমণ এগুলো হলো আকর্ষণমূলক আচরণ। এটা হচ্ছে তোমার পুল থিওরি, মানে তোমার যেটা টানতেছে, ঠিক আছে। এবং রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধবিগ্রহ, গবেষণার অভাব, সংখ্যালঘু নির্যাতন, রাজনৈতিক পট ও পরিবর্তন প্রভৃতি আন্তর্জাতিক অভিগমনের বিকর্ষণমূলক কারণ। এটা হচ্ছে পুল থিওরি, ঠিক আছে। না, বিকর্ষণ তোমার এটা হচ্ছে পুশ থিওরি, মানে এটাকে তোমার ইংলিশে বলে পুশ থিওরি, যেটা হচ্ছে তোমার বিকর্ষণ করতেছে, তোমার ঠেলে দিচ্ছে অন্য জায়গায় যাওয়ার জন্য। 4 নম্বরে আসি ভাই। এখন 4 নম্বরে হচ্ছে ক3 দিকে ভারত বেষ্টিত দক্ষিণ এশিয়া অবস্থিত একটি দেশ, জনসংখ্যার দিক থেকে 8ম অবস্থানে আছে। এদেশের প্রচুর সংখ্যক লোক মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে গমন করছে, ঠিক আছে। অভিগমন কাকে বলে আমরা পড়লাম। কাম্য জনসংখ্যা বলতে কি বোঝায় দেখতেছি আমরা। জনমিতিক বৈশিষ্ট্য অনুসারে উদ্দীপকে উল্লেখিত দেশের জনসংখ্যা বৃদ্ধির হার ব্যাখ্যা করো। তার মানে বাংলাদেশের তোমার জনমিতিক বৈশিষ্ট্যের অনুযায়ী এটা ব্যাখ্যা করতে বলছিলাম, ব্যাখ্যা করবো। তারপর বলছে ক দেশের উপর উদ্দীপকে উল্লেখিত অভিগমনের প্রভাব বিশ্লেষণ করো, ঠিক আছে। আমরা দেখতেছি, সলভে চলে যাই। ক নম্বরটা জানি অভিগমন কাকে বলে, ঠিক আছে। ক নম্বরে বলছে কোন দেশের মোট জনসংখ্যা ও মোট কার্যকর ভূমির, যেটা একটু আগে আমরা পড়লাম, অনুপাতকে কাম্য জনসংখ্যা বলে। একটি দেশের প্রাকৃতিক সম্পদ ওর জনসংখ্যার মধ্যে সামঞ্জস্যপূর্ণ অবস্থা ধরে রাখার জন্য কাম্য জনসংখ্যা নীতি অনুসরণ করতে হয়। কাম্য জনসংখ্যা কি? মোট জনসংখ্যা বাই মোট কার্যকর ভূমির পরিমাপ। তো তোমার নিচে হবে ভূমি আর উপরে হবে মোট জনসংখ্যা। মোট কার্যকর ভূমির নিচে, উপরে হচ্ছে মোট জনসংখ্যা, ওকে। এখন আমরা গ নম্বর যাই। গ নম্বরে দেখো কীভাবে বলছে। উদ্দীপকে বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ে আলোচনা করতে হলে আমাদের জনমিতিক বৈশিষ্ট্যের জনসংখ্যার প্রবৃদ্ধি অংশটি নিয়ে আলোচনা করতে হবে। নিচে জনমিতিক প্রবৃদ্ধি অনুসারে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ব্যাখ্যা করা হলো, ওকে। দেখি আমরা কি বলছি এখানে। জনসংখ্যার প্রবৃদ্ধিতে কোনো দেশের বা এলাকার জনসংখ্যা বৃদ্ধির অতীত, বর্তমান ও ভবিষ্যৎ ধরন দেখানো হয়। তার মানে কি? এই জনসংখ্যার প্রবৃদ্ধিতে ভাই কি দেখাবে? অতীত কি ছিল, বর্তমান কি আছে এবং ভবিষ্যতে কি ধরনের হইতে পারে এটা দেখানো হয়, ওকে। অর্থাৎ কোনো দেশের জনসংখ্যা অতীতে কীভাবে বৃদ্ধি পেয়েছিল, বর্তমানে কীভাবে বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে কীভাবে বৃদ্ধি পেতে পারে, কোন ওয়েতে বৃদ্ধি পেতে পারে, সব কিছু এখানে জনসংখ্যার প্রবৃদ্ধি স্তরে আলোচনা করা হয়, যা জনসংখ্যার জনমিতিক বৈশিষ্ট্যের এক অন্যতম উপাদান, ঠিক আছে। এখানে দেখো এই চার্টে দেওয়া আছে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কীভাবে বৃদ্ধি পাচ্ছে তাই একটি তালিকার মাধ্যমে দেখানো হলো। 1981 সালে কি ছিল? 2.31। 1991 সালে কি হলো? 2.17, মানে এটা হচ্ছে বার্ষিক বৃদ্ধির শতকরা হার যেটা। 2001 সালে কি হলো? 1.48, ঠিক আছে। তার মানে কি ভাইয়া, এখানে ধীরে ধীরে কিন্তু কমতেছে। 2009 সাল, তার মানে এখানে কত আছে? 1.5। 2011 সালে 1.37। তালিকা দেখাচ্ছে বাংলাদেশের জনসংখ্যার অতীতে দ্রুত হারে বাড়লেও বর্তমানে কিন্তু এই হারে হ্রাস পাচ্ছে, ওকে। 81 সালে জনসংখ্যার বৃদ্ধির হার ছিল 2.31, 91 2.17, 11তে হচ্ছে 1.37 এবং এই তালিকা থেকে বোঝা যায় যে বাংলাদেশের জনসংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পেলেও সচেতনতা এবং সরকারের প্রচেষ্টায় এই হার দিনে দিনে হ্রাস পাচ্ছে। যেমন আমাদের সরকারের একটা তোমার কার্যক্রম আছে, 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। সো এইটা তোমার কিন্তু অনেক আগে থেকে প্রচলন হয়ে আসতেছে, ঠিক আছে। সরকার এইভাবে অনেক উদ্যোগ নিছে এই জনসংখ্যার বৃদ্ধি হার কমানোর জন্য। ঘ নম্বর আসি। ঘ নম্বর হচ্ছে কদেশটা কি ভাই আমাদের? বাংলাদেশ। এদেশে প্রচুর সংখ্যক লোক মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে যায়, যা আন্তর্জাতিক অভিগমনের অন্তর্ভুক্ত, ঠিক আছে। এ ধরনের অভিগমনের ফলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় এবং সঠিক উন্নয়ন সাধিত হয়। এখন দেখি ভাই, প্রতি বছর অভিগমনের কারণে আমাদের দেশে কোশ্চিন এখানে কি বলছিল আগে দেখো ভাইয়া। কোশ্চিন এখানে বলছিল দেখো, ক দেশের উপর উদ্দীপকে উল্লেখিত অভিগমনের প্রভাব, মানে অভিগমন যেটা হয়েছে সেটার প্রভাব ব্যাখ্যা করতে বলছে, ওকে। আবার আমরা শুরু করি। এখানে বলছে প্রতি বছর অভিগমনের কারণে বাংলাদেশে সবচেয়ে বড় যে সুফল আসছে তা হলো বৈদেশিক মুদ্রা অর্জন। মানে আমাদের যে রেমিটেন্সটা আসে এটা কিন্তু আমাদের অর্থনীতির চালিকা শক্তিকে খুব দৃঢ়ভাবে ধরে রাখছে। এই আমাদের বৈদেশিক মুদ্রা আমাদের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছর বিপুল সংখ্যক লোক বিদেশে ভ্রমণ করে অর্জিত অর্থ বাংলাদেশে প্রেরণ করে, ঠিক আছে। এই যারা বাইরে থেকে আমাদের দেশে অর্থ পাঠাচ্ছে তারাই কিন্তু মনে করো যে বাংলাদেশের অর্থনীতিতে খুবই একটা ভূমিকা রাখতেছে, ঠিক আছে। তাদের কষ্টটা কিন্তু বাংলাদেশে কাজে লাগতেছে। বিদেশ গমনের অন্যান্য সুবিধা হলো উন্নত শিক্ষার, প্রযুক্তি জ্ঞানের প্রসার, বেকার সমস্যা দূরীকরণ, সম্পদের উপর চাপ হ্রাস প্রভৃতি। প্রতি বছর আমাদের দেশ থেকে বিদেশে যে পরিমাণ জনশক্তি গমন করছে তাতে আমাদের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা অর্জন বৃদ্ধি পাচ্ছে। তবে তার সাথে সাথে যদি আমরা আমাদের দেশের যে
লোক সংখ্যা তো অবশ্যই বৃদ্ধি পাচ্ছে, এই লোক সংখ্যাকে যদি আমরা আরও তোমার ভালোভাবে ট্রেন করতে পারি তাহলে কিন্তু আমাদের যে বৈদেশিক মুদ্রাটা আমরা পাবো সেটা কিন্তু আরও হারটা বেশি বাড়া যেতে পারে, কিন্তু এটা কিন্তু আমাদের ব্যক্তি উদ্যোগে কিন্তু করতে হবে, ঠিক আছে, এবং সরকার উদ্যোগ নিতে হবে। এখন আসি, এবং এতে অর্থনৈতিক প্রবৃদ্ধিও আছে। অনেকে উচ্চশিক্ষা গবেষণার জন্য বিদেশে অভিগমন করে থাকে, এতে দেশে উচ্চশিক্ষার হার বৃদ্ধি পায়, উন্নত শিক্ষা প্রযুক্তি জ্ঞানের প্রসার ঘটে, দেশে বেকার সংখ্যা বৃদ্ধি পেলে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ে। তাই আন্তর্জাতিক অভিগমনের ফলে আমাদের দেশের বেকার সমস্যা হ্রাস পায়, ঠিক আছে। অনেকে কিন্তু তোমার কি করে, অনেকে তোমার এসএসসি অথবা ইন্টার লেভেলে পাস করার পরে কিন্তু বাইরে চলে যায়, ঠিক আছে। এটাও কিন্তু একদিক থেকে আমাদের দেশের জন্য ভালো। ওকে, সবাইকে যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতেই হবে এবং তোমার চান্স না পেলে তার কোনো মূল্য না, এরকম কিন্তু না, ঠিক আছে। তুমি বাইরের দেশে যেতে পারো, বাংলাদেশ এই তোমার বাংলাদেশের থেকে অনেক টপ লেভেলের ভার্সিটি বাইরের দেশে খুব ইজিলি তোমরা যেতে পারবা, সেখানে কিন্তু তুমি পড়াশোনা করে প্লাস উপার্জন করে তোমার দেশে কিন্তু কন্ট্রিবিউট করতে পারবা, ঠিক আছে। এখন সব বিদেশে অভিগমন করলে দেশের সম্পদের উপর চাপ কমে, আমাদের দেশের জনসংখ্যা বেশি হওয়ায় স্বল্প পরিমাণ জমি ও সম্পদের উপর অধিক চাপ সৃষ্টি হয়। তাই আন্তর্জাতিক অভিগমনের ফলে জমি ও সম্পদের উপর চাপ কমে যাচ্ছে। মানে তোমার এখানে অনেকটা আমরা বাংলাদেশে ধরো যে কোনো দেশ অনেকটা রিলিফ পায়, তোমার জনসংখ্যা খুব বেশি, তোমার সেখান থেকে জনসংখ্যা অন্য দেশে চলে যাচ্ছে, তোমাকে রেমিটেন্সও দিচ্ছে, তোমার এখানে তাকে থাকার জন্য তেমন তোমার কষ্ট করতে হচ্ছে না, ঠিক আছে। সো এটা কিন্তু দেশের জন্য ভালোই, চাপ কমে যায় এবং অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়ে। ওকে, পরিশেষে বলা যায় বৈদেশিক মুদ্রা অর্জন, শিক্ষা প্রযুক্তি জ্ঞানের প্রসার, জীবনযাত্রার মান মনোন্নয়ন এবং বেকার সমস্যার সমাধান, জমি ও সম্পদের উপর চাপ হ্রাস করতে মধ্যপ্রাচ্য ও ইউরোপ সহ বিভিন্ন দেশে অভিগমন বৃদ্ধি করতে হবে, তাহলে দেশের অর্থনীতিতে আরও সুফল বয়ে আনবে। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এখানে দেখো ভাইয়া, এখানে কি একটা ম্যাপ দিছে, ম্যাপ দিয়ে এখানে কি বলছে দেখো ভাইয়া, এখানে দেখা যাচ্ছে জনসংখ্যা সংক্রান্ত মডেল, প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়। ওকে, এখন জনমিতি কাকে বলে এটা আমরা জানি, জনসংখ্যা ঘনত্ব কি বলতে কি বোঝায় এটা আমরা জানি। এখন গ নম্বর আসো, উদ্দীপকের মডেলের আলোকে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করো। ঠিক আছে, আমরা এই তোমার এই জনসংখ্যা যে মডেলটা আছে বাংলাদেশে কোন পর্যায়ে পড়তেছে সেটা আমরা এখন দেখব, এবং উদ্দীপকে উল্লেখিত মানচিত্রে দেশটিতে জনসংখ্যা দ্রুত বৃদ্ধির প্রভাব, ঠিক আছে, জনসংখ্যা বৃদ্ধির যে প্রভাবটা বাংলাদেশে আছে সেটা ব্যাখ্যা করতে বলছে, আমরা ব্যাখ্যাতে আসবো। ক নম্বরে দেখো ভাই, ক নম্বরে কি বলছে, যে কোনো নির্দিষ্ট জনসংখ্যার বিভিন্ন দিক পরিমাপের মাধ্যমে উপস্থাপন করাকে বলা হচ্ছে জনমিতি, ঠিক আছে। জনসংখ্যার ঘনত্ব বলতে কি বোঝাচ্ছে, একটি দেশের প্রতি বর্গ কিলোমিটার যতজন লোক বাস করে তাকে ওই দেশের জনসংখ্যার ঘনত্ব বলে। কোনো দেশের মোট জনসংখ্যাকে সেই দেশের মোট আয়তন দ্বারা ভাগ করলেই প্রতি বর্গ কিলোমিটার বসবাসকারী লোক সংখ্যার ঘনত্ব পাওয়া যায়। অর্থাৎ জনসংখ্যা ঘনত্ব ইকুয়াল টু মোট জনসংখ্যা বাই মোট আয়তন, ঠিক আছে। নিচে আয়তন থাকবে, উপরে থাকবে কি জনসংখ্যা। বাংলাদেশ জনসংখ্যার প্রতি ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1140 জন, অর্থনৈতিক সমীক্ষা 2021। তুমি এটা লিখতে পারো তাহলে বেটার, না লিখলে কোনো সমস্যা নাই। গ নম্বর আসি, উদ্দীপকে জনসংখ্যার ট্রানজিশন মডেল দেখানো হয়েছে, ঠিক আছে। যেহেতু আমাদের ট্রানজিশন মডেলে এই চারটা তোমার স্তর আছে, এখানে কি প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে, চতুর্থ পর্যায়ে দেখাইছে, ঠিক আছে। ওইটা এখন ব্যাখ্যা করব, আসো ব্যাখ্যা করি। এটা বলছে এই মডেল বাংলাদেশে দ্বিতীয় পর্যায়ে আছে, ঠিক আছে। কীভাবে দেখি, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, শিশু মৃত্যুহার হ্রাস, অর্থনৈতিক উন্নয়ন প্রভৃতি জনসংখ্যা ট্রানজিশন মডেলের দ্বিতীয় পর্যায়ের বৈশিষ্ট্য। প্রথম পর্যায়ে কি থাকবে ভাইয়া, প্রথম পর্যায়ে তোমার জন্মহারও বেশি, মৃত্যুহারও বেশি। তারপরে কি হবে ভাইয়া, আস্তে আস্তে জন্মহার মৃত্যুহার কমতে থাকবে, ঠিক আছে, এবং তোমার ধীরে ধীরে উন্নতি হইতে থাকবে, অর্থনৈতিক উন্নয়ন। এটাই হচ্ছে বাংলাদেশ এই দ্বিতীয় নম্বর পর্যায়ে পড়তেছে। বাংলাদেশ, ভারত, মিশর, ব্রাজিল ও পাকিস্তান সহ পৃথিবীর বহু দেশ এ পর্যায়ে রয়েছে উচ্চ জন্মহার, উচ্চ জন্মহার ও মৃত্যুহারের কারণে এখানে জনসংখ্যার বৃদ্ধি অনেক দ্রুত হয়। তাই এই স্তরকে জনসংখ্যার বৃদ্ধির স্তর বলে। এই স্তরটি একটি দেশে কত বছর স্থায়ী হয় তা নির্ভর করে ওই দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সরকার নীতি নির্ধারণীয় উপায়। এখানে কিন্তু ফিক্সড না যে এই এত বছর এই তোমার এই পর্যায়ে থাকবে, এটা কিন্তু তোমার কয়েকটা ফ্যাক্টরের মধ্যে এটা থাকে, এটা সামাজিক, রাজনৈতিক, সরকারের নীতি, এগুলা ডিপেন্ড করে, ঠিক আছে। যেমন বাংলাদেশে অর্থনৈতিকভাবে আগের চেয়ে উন্নত হয়, এদেশে ধীরে ধীরে তৃতীয় পর্যায়ের দিকে আমরা ধাবিত হচ্ছি। ওকে, ঘ নম্বর আসি। ঘ নম্বর কি বলছে ভাইয়া, মানচিত্রের দেশটি হলো বাংলাদেশ এবং বাংলাদেশের জনসংখ্যা অবশ্যই বৃদ্ধি পাচ্ছে এবং নেতিবাচক প্রভাবগুলোও আছে, এগুলো আমরা দেখি। নিচে বাংলাদেশ জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ার ফলে বাসস্থান, আবাদি জমি, খাদ্যশস্য, যাতায়াত ব্যবস্থার উপর কীরূপ প্রভাব ফেলে তা বিশ্লেষণ করা হলো। তোমার এখানে পয়েন্ট পয়েন্ট করে দেখাইতে পারো তোমার বাসস্থানের কি প্রভাব হচ্ছে,
আবাদি জমি, খাদ্যশস্য, যাতায়াত, এগুলো পয়েন্ট করে দেখা আরও বেটার হয়। বাংলাদেশের জনসংখ্যার দ্রুত বৃদ্ধির ফলে বাসস্থান চাহিদা বৃদ্ধি পাচ্ছে, ফলে গৃহ নির্মাণের উপযোগী জমির অভাব দেখা দিয়েছে। আবাদযোগ্য কৃষি জমির পরিমাণ হ্রাস পাচ্ছে এবং অর্থনীতির অন্যান্য খাতে কর্মসংস্থানের সুযোগ না হওয়াতে কৃষিতে অতিরিক্ত জনসংখ্যার চাপ সৃষ্টি হচ্ছে। দেশের চলতি খাদ্যের অভাব থাকা সত্ত্বেও প্রতি বছর জনসংখ্যার বৃদ্ধি পাচ্ছে, এই জন্য দেশে খাদ্য ঘাটতি দেখা দিচ্ছে। ওকে, যাতায়াত ব্যবস্থার উপর বাংলাদেশের জনসংখ্যার দ্রুত বৃদ্ধির প্রভাব অত্যন্ত স্পষ্ট এবং প্রকট। বাংলাদেশের গ্রাম ও শহরের প্রতিটি রাস্তার যানবাহনের চালচিত্র খুঁজলে দেখা যায় অত্যন্ত ঝুঁকি নিয়ে এই ধারণ ক্ষমতা অতিরিক্ত যাত্রী বহন করে চলেছে প্রতিটি গাড়ি। ঠিক আছে, এছাড়া জনসংখ্যা বৃদ্ধির হার শিক্ষা, চিকিৎসা, বিনোদন, সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি, প্রাকৃতিক সম্পদের উপর আঘাত প্রভৃতি বিষয়াদির উপর ব্যাপক হারে প্রভাব বিস্তার করে। মানে তোমার জনসংখ্যা যখন বৃদ্ধি হবে সব জায়গায় তোমার সমস্যার তৈরি হবে। তুমি যে কোনো উদাহরণ এখানে আনতে পারো। এখন আসো, এখানে তোমার চিত্র দিছে, চিত্রে ক অঞ্চল দেখাইছে, খ অঞ্চল দেখাইছে। এখানে কি বলছে? জনমিতিক উপাদান, জন্মহার। ক নম্বরে বলছে সাধারণ জন্মহারের যে সূত্রটা আছে সেটা লিখতে বলছে। তারপর বলছে উন্নত যাতায়াত ব্যবস্থা জনসংখ্যার ঘনত্বকে প্রভাবিত করে ব্যাখ্যা করো। আসতেছি আমরা ওটাতে। উদ্দীপকে উল্লেখিত ক উপাদানটির বর্ণনা করো। ক এখানে কি ভাইয়া? এখানে রাজশাহী অঞ্চলটার কথা বলছে। ঠিক আছে, উদ্দীপকে খ অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব কম হওয়ার কারণ বিশ্লেষণ করো। এটা কিন্তু আমরা একটু আগে দেখলাম। ঠিক আছে, আসলে একটু দেখা দিচ্ছি এখানে কি জনসংখ্যার জন্মহার যেটা আছে, সাধারণ জন্মহার যেটা নির্দিষ্ট বছরে, মানে ওই বছরে যতজন জন্মাবে এটা উপরে থাকবে, এবং নির্দিষ্ট বছরে প্রজননক্ষম নারী সংখ্যা, এটা হচ্ছে সাধারণ জন্মহার। ঠিক আছে, ইন্টু 1000 সাধারণ জন্মহারের সূত্রটা। ওকে, উন্নত যাতায়াত ব্যবস্থা জনসংখ্যার ঘনত্বকে অবশ্যই প্রভাবিত করে। যাতায়াত ব্যবস্থার কারণে অর্থনৈতিক কার্যক্রম প্রত্যক্ষভাবে নির্ভরশীল, এবং যেখানে যাতায়াত ব্যবস্থা ভালো, রাস্তাঘাট উন্নত, সেসব অঞ্চলে শিল্প প্রতিষ্ঠান বড় বড় ব্যবসায়ীকে কেন্দ্র করে গড়ে ওঠে। তার মানে তুমি যেখানে যাতায়াত ভালো থাকবে অবশ্যই তুমি সেখানে থাকার ট্রাই করবে, এবং ওইটাকে কেন্দ্র করে সব কিছুই কিন্তু তোমার গড়ে উঠবে। ফলে কৃষি পণ্য সহ অন্যান্য পণ্য বিপণন সহজ হয় এবং কর্মসংস্থানের সুযোগ হয়। এছাড়া উন্নত পরিবহন ব্যবস্থা সম্পন্ন অঞ্চলে উন্নত শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, শপিং মল, বিনোদন কেন্দ্র প্রভৃতি গড়ে ওঠে। তাই উন্নত জীবনায়ন প্রত্যাশায় এসব অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব বেশি হয়। ঠিক আছে, ওকে। গ নম্বরে আসি। গ নম্বরে ভাইয়া ওখানে তোমার কি উপাদান দেখাইছিল? ওটা জন্মহার দেখাইছিল। ঠিক আছে, আর ক উপাদানটি হলো জন্মহার। ওকে, একটু আসি, দেখাই দেই। এখানে ক কি বলছে কি ভাইয়া? এই জন্মমিতিক যে উপাদানটা সেটা হচ্ছে জন্মহার এই অঞ্চলটাতে। ঠিক আছে, ক উপাদানটি হলো জন্মহার। নিচে জন্মহার সম্পর্কে বর্ণনা করা হলো। আচ্ছা একটু দাঁড়াও, ঘ নাম্বার একটু দেখি। খ অঞ্চল চিহ্নিত অঞ্চলটি পার্বত্য চট্টগ্রাম। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা জন্মহার নিয়ে বলি। দেখো, প্রতি 1000-এ যতগুলো জীবিত শিশুর জন্ম হয় এবং তাকে জন্মহার বলা হয়। কোনো দেশে একটি নির্দিষ্ট বছরে গ্রহণকারী সন্তানের সংখ্যাকে উক্ত বছরে গণনাকৃত মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে 1000 দিয়ে গুণ করলে জন্মহার নির্ণয় করা হয়। এটা কিন্তু তোমার একটু আগে আমি দেখাই দিছি। মানে নিচে থাকবে মোট জনসংখ্যা থাকবে, উপরে কি থাকবে? 1 বছরে জন্মগ্রহণকারী জীবন্ত শিশুর সংখ্যা ইন্টু 1000, নট 100। এটা কিন্তু বারবার মনে রাখবা। জন্মহার নির্ধারণের এক গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রজননশীলতা। সেইটাই তোমার একটা আমার কোশ্চেনে ছিল, এটাই ব্যাখ্যা করছে, ওই জন্য আর গেলাম না এখানে। ঠিক আছে, এখন ঘ নম্বরে আসি। ঘ নম্বরে কি বলছে ভাই? ঘ নম্বরে হচ্ছে খ অঞ্চল যেটা দেখালাম ওটা কি ছিল ভাই? ওটা চট্টগ্রাম। চট্টগ্রামে কি হচ্ছে ভাই? প্রকৃতিগত বৈশিষ্ট্যের কারণে অত্যন্ত এটা দুর্গম, পর্বতময়তার কারণে এখানে কৃষিকাজ হবে না। ভূমির বন্ধুরতার জন্য এখানে সব ধরনের পরিবহন ব্যবস্থাও অনেক অনুন্নত। ঠিক আছে, উন্নত পরিবহন না থাকার কারণে এখানে শিল্প প্রতিষ্ঠান, বড় বড় ব্যবসায়িক কেন্দ্র গড়ে ওঠেনি। এটা স্বাভাবিক। তুমি যদি সেখানে তোমার যে কোনো ট্রাক অথবা যে কোনো কিছু নিয়ে যাওয়ার জন্য যদি খুব টাকা ব্যয় করতে হয়, তাহলে তুমি অবশ্যই সেখানে যাওয়ার ট্রাই করবে না। ঠিক আছে, এই কারণে তোমার ওই অঞ্চলগুলোতে তোমার কিন্তু বেশি ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে ওঠে না। যেখানে তোমার ফ্ল্যাট অঞ্চল এবং তোমার এখানে সব কিছু আছে, তোমার ট্রান্সপোর্টেশন সুবিধা, তোমার অন্যান্য যে অর্থনৈতিক সুবিধাগুলো দরকার সবগুলো যেখানে আছে সেখানে কিন্তু গড়ে ওঠে। ঠিক আছে, এছাড়া উন্নত শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বিনোদন কেন্দ্র, শপিং মল প্রভৃতি না থাকার কারণে এই অঞ্চলের জীবনমাত্রার মান অত্যন্ত নিম্নমানের। কারণ এই অঞ্চলের মানুষ খুব সহজভাবে যে কোনো পণ্য অথবা যে কোনো কিছু পায় না, ওদেরকে অনেক কষ্ট করতে হয়। ঠিক আছে,
তাই স্থায়ীভাবে বসতি স্থাপনের জন্য এই অঞ্চলের গুরুত্ব কম। সো এখানে স্থায়ীভাবে বসতির জন্য স্থাপনের জন্য অঞ্চলের গুরুত্ব কম এবং এখানে মানুষও কম থাকে। ঠিক আছে, এক কথায় পার্বত্য চট্টগ্রামের ভূমির বন্ধুত্বের জন্য জীবন ধারণের সব ধরনের সুযোগ সুবিধা কম, তাই এই অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব কম। যেখানে মানুষ নাই বেশি সেখানে জনসংখ্যার ঘনত্ব কম থাকবে। ঠিক আছে, 7 নম্বর এসে ভাইয়া, এখানে 7 নম্বর কি বলছে, সুমি ও তার ভাই শিক্ষার উদ্দেশ্যে গ্রাম থেকে ঢাকায়, তার মানে কি হচ্ছে ভাই, এটা অভ্যন্তরীণ অভিগমন। ঠিক আছে, তার পরিবারের খরচ বৃদ্ধি পায়, তাই প্রয়োজনের তাগিদে তার বাবা অধিক উপার্জনের জন্য লক্ষ্যে মধ্যপ্রাচ্যে গমন করে। মধ্যপ্রাচ্যে কি ভাই, এটা আন্তর্জাতিক অভিগমন। ঠিক আছে, এখন স্থূল জন্মহার কি, জনসংখ্যার ঘনত্ব কি, আসতেছি আমরা এটাতে। উদ্দীপকে প্রথমে উল্লেখিত অভিগমনের ধরন ব্যাখ্যা করো, ইঙ্গিতকৃত 2 ধরনের অভিগমনের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। খুব সিম্পল। এখন আসো আমরা সলভে যাই। সলভে কি বলছে ভাই দেখো, ক নম্বরে বলছে স্থূল জন্মহার কাকে বলে, কোনো বছরের জন্মিত সন্তানের মোট সংখ্যাকে উক্ত বছরের মধ্যকালীন মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে যে জন্মহার পাওয়া যায় তাকে স্থূল জন্মহার বলে। খুব সিম্পল। উপরে থাকবে তোমার সন্তানের মোট যে সংখ্যাটা আছে ওই বছর যে জন্মগ্রহণ করছে সেটা জন্মিত সন্তান। ঠিক আছে, জন্মিত সন্তান, এবং মধ্যকালীন সময় যেটা থাকবে, আর তোমার নিচে থাকবে কি, তোমার মোট যে জনসংখ্যাটা আছে সেটা হচ্ছে তোমার স্থূল জন্মহার। এখন খ নম্বরে আসি, জনসংখ্যার ঘনত্ব বলতে কি বোঝায়? একটি দেশে প্রতি বর্গ কিলোমিটার যতজন লোক বাস করে তাকে ওই দেশের জনসংখ্যার ঘনত্ব বলে। এখানে আর গেলাম না, এটাকেও দেখাই দিছি। ঠিক আছে, গ নম্বরে আসি। গ নম্বরে কি বলছে, উদ্দীপকে প্রথমে উল্লেখিত ঘটনাটি হলো গ্রাম থেকে শহরে অভিগমন। এটা আমরা এর আগেও সলভ করছি ভাইয়া, অভ্যন্তরীণ অভিগমন। এটা কি হচ্ছে ভাইয়া, গ্রাম থেকে শহরে আসবে, গ্রামীণ পরিবেশে কাজের সুযোগ সুবিধা কম কিন্তু শহরে বেশি, এবার মানুষ শ্রম দেওয়ার জন্য শহরে চলে আসে। আবার গ্রামীণ শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য, শিক্ষিত বেকাররা চাকরির আশায় শহরে স্থানান্তরিত হয়। উচ্চশিক্ষা, চিকিৎসা, বাসস্থান প্রভৃতি কারণে শহর জীবনযাত্রার প্রতি আকৃষ্ট হওয়া সহ বিভিন্ন অর্থনৈতিক সামাজিক পরিপ্রেক্ষিতে মানুষ গ্রাম থেকে শহরে গমন করে। কারণ তোমার যেখানে বেশি সুবিধা তুমি সেখানে থাকা ট্রাই করবা। ঠিক আছে, সো খুব সহজভাবে এই অভিগমনটা হয়ে থাকে। এবং এছাড়া ব্যবসা বাণিজ্যের জন্য প্রায়শই গ্রাম থেকে মানুষ শহরে অভিগমন করে। যারা ব্যবসায়ী তারা কিন্তু শহর থেকে মনে করেন মাল নিয়ে আসে, তোমার গ্রামে সাপ্লাই দেয়। উদ্দীপকে সুমি ও তার ভাই উচ্চশিক্ষার জন্য গ্রাম থেকে শহরে গমন করেছে। অভ্যন্তরীণ অভিগমনের অন্তর্ভুক্ত গ্রাম থেকে শহরে অভিগমনের পর্যায়ে পড়ে। ঠিক আছে, এটা হচ্ছে অভ্যন্তরীণ অভিগমনের অন্তর্ভুক্ত, আর হচ্ছে গ্রাম থেকে শহরে অভিগমনের পর্যায়ে পড়ে। ঠিক আছে, দুইটা লিখতে হবে। ঘ নম্বর আছে, ঘ নম্বরে বলছে ভাই কি, একটা ছিল আমাদের অভ্যন্তরীণ, একটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক। এখন দেখো, উদ্দীপকে প্রথম বাক্যে সুমি ও তার ভাই উচ্চশিক্ষার জন্য গ্রাম থেকে শহরে অভিগমন করে, যা অভ্যন্তরীণ অভিগমন। এবং দ্বিতীয় বাক্যে কি হয়েছে ভাইয়া, তার বাবা মধ্যপ্রাচ্যে গমন করে, যা আন্তর্জাতিক অভিগমনের অন্তর্গত। বৈশিষ্ট্যগতভাবে 2 প্রকারের অভিগমনের মধ্যে কিছু পার্থক্য আছে, সেটা আমরা দেখতেছি। এখন দেখো, যখন মানুষ নিজ দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করে সেটা হচ্ছে অভ্যন্তরীণ অভিগমন। চাকরি, শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য, এই বিবাহ প্রভৃতি কারণে তোমার এটা অভিগমনটা হয়ে থাকে। এখন দেখো, অপরদিকে মানুষ যখন এক দেশ থেকে অন্য দেশে গমন করে তখন তাকে আন্তর্জাতিক অভিগমন বলা হয়। কি কি কারণে এখানে কাজ করে ভাইয়া, উচ্চশিক্ষার জন্য যেতে পারে, আবার ব্যাক করতে পারে, নাও করতে পারে। চিকিৎসার জন্য যাবে, তোমার এখানে ব্যাক করতে পারে। তাছাড়া যুদ্ধ বিগ্রহ, যে জায়গায় যুদ্ধ চলে সেই জায়গায় মানুষ থাকতে চায় না, এখান থেকে পালাইতে চায়। সো এই কারণে তোমার এখানে মাইগ্রেশনটা হইতে পারে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কারণে আন্তর্জাতিক অভিগমন ঘটে থাকে। উদ্দীপকে সুমি ও তার ভাই উচ্চশিক্ষার জন্য গ্রাম থেকে শহরে আসে, যা অভ্যন্তরীণ অভিগমনের পর্যায়ে পড়ে। এবং তাদের বাবা অর্থ উপার্জনের উদ্দেশ্যে দেশ থেকে গণ্ডি পেরিয়ে মধ্যপ্রাচ্যে গমন করে, যা আন্তর্জাতিক অভিগমনের পর্যায়ে পড়ে। এই মধ্যপ্রাচ্য সহ অনেক দেশে কিন্তু আমাদের তোমার মানে আমাদের দেশ থেকে অনেক শ্রমিক যায়। মেনলি শ্রমিকের সংখ্যাটাই কিন্তু আমাদের বেশি, এবং আমরা তাদের রেমিটেন্স দিয়ে কিন্তু আমরা খুব ভালোভাবে আমাদের অর্থনীতিটাকে আমরা রান করতে পারতেছি। এবং তোমার যে আমাদের দেশ থেকে যে এখানে শ্রমিক যায়, শ্রমিকের বদলে যদি আমরা আমাদের জনশক্তিকে যদি ভালো মতো কাজে লাগাতে পারি এবং ভালোভাবে ট্রেন করতে পারি, তখন কিন্তু আমরা তোমার এই তোমার কি বলতেছে এটাকে, তোমার এখানে তোমার এই শ্রমিক হিসেবে না যায়, তোমরা এখানে আরো উচ্চ পর্যায়ে তোমরা যাইতে পারবা। ঠিক আছে, সো এই দিকটা আমাদেরকে দেখতে হবে। তারপরে হচ্ছে বৈশিষ্ট্যগত হবে এই 2 ধরনের অভিগমন ভিন্ন। ঠিক আছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক। ওকে, আচ্ছা, এরপরটাতে আসি। 8 নম্বরে দেখো কি বলছে, সেম বাংলাদেশের চিত্র দিছে, এখানে ক দিছে।
প্রজননশীলতা কি ব্যাখ্যা করতে বলছে, অভ্যন্তরীণ অভিগমন এটা আমরা জানি। গ নাম্বার হচ্ছে মানচিত্রে ক অঞ্চলে জনসংখ্যার ঘনত্বের প্রকৃতি ব্যাখ্যা করো। ক হচ্ছে কি পার্বত্য চট্টগ্রাম যে অঞ্চলটা আছে সেটা, ঠিক আছে। ক খ অঞ্চলে জনসংখ্যা ঘনত্বের ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। ক সম্ভবত তোমার এটাই ছিল, এখানে সম্ভবত আসেনি, ঠিক আছে। আমরা একটু দেখি কোশ্চেনটাতে, তাহলে বুঝা পাবো। ক চিহ্নিত অঞ্চল হচ্ছে চট্টগ্রাম, এটা হচ্ছে ক। খ হচ্ছে কি সিলেট অঞ্চল, হচ্ছে খ। ও সরি, আমি দেখা পাইনি এটা। খ অঞ্চল হচ্ছে এটা, ঠিক আছে, এটা হচ্ছে ক অঞ্চল। ওকে, আমরা আসি তাহলে ক নম্বরে আসি। ক নম্বরে কি বলছে ভাই দেখো, ক নম্বরে বলছে নারীর প্রকৃত সন্তান জন্মদানের ক্ষমতা বা সামর্থ্যকে প্রজননশীলতা বলে। মানে একজন নারী যে সন্তান জন্মদান দিতে পারে সেই সামর্থ্যটা যেটা, সেটাকে বলা হচ্ছে আমাদের প্রজননশীলতা, ঠিক আছে। খ নম্বরে যেটা, এটা আমরা জানি, এটা ব্যাখ্যা করলাম না। এখন গ নম্বরে আসি। গ নম্বরে কি বলছে ভাই দেখো, মানচিত্রে ক চিহ্নিত অঞ্চলটি হলো চট্টগ্রাম অঞ্চলকে বুঝাইছে, যা ঘনত্বের ভিত্তিতে তোমার কি কম অধ্যুষিত অঞ্চলের অন্তর্ভুক্ত, ঠিক আছে। যে জনবসতি অঞ্চলের প্রতি বর্গ কিলোমিটারে 1000 থেকে 1500 জন লোক বাস করে সে অঞ্চল কম জন অধ্যুষিত অঞ্চল হিসেবে গণ্য। বরিশাল, বরগুনা, ভোলা, শেরপুর, মুন্সিগঞ্জ, সিরাজগঞ্জ, যশোর, কুষ্টিয়া, পাবনা, চট্টগ্রাম, বগুড়া প্রভৃতি অঞ্চলের অন্তর্ভুক্ত। ভূপ্রকৃতি ও অর্থনৈতিক কারণে এসব অঞ্চলের জনবসতি তুলনামূলকভাবে কম, ঠিক আছে। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলটি পাহাড় ঘেরা থাকায় এই অঞ্চলে জনবসতি কম জনবসতির বসবাস। তবে বাণিজ্যিক এলাকা বলে চট্টগ্রাম শহরের জনসংখ্যা একটু বেশি, কারণ তোমার এখানে সমুদ্র বন্দর আছে। সেই সমুদ্র বন্দরের কারণেই চট্টগ্রাম অনেক আগে থেকে এখানে কিন্তু তোমার জনবসতি বেশি। ঘনমার আসি। ঘনমার কি বলছে ভাই, মানচিত্রে ক খ হলো যথাক্রমে চট্টগ্রাম ও সিলেট অঞ্চল, ঠিক আছে। সিলেট কি আমাদের এই তোমার সিলেট অঞ্চলটা, এদিকে দেখো, এই যে সিলেট অঞ্চলটা আছে, সিলেট অঞ্চলে কিন্তু এই পাশে আবার ফের তোমার এখানেও কিন্তু তোমার একটু পাহাড়ের কিছুটা আছে, ঠিক আছে, পাহাড় আছে এখানেও, কিন্তু তোমার পাহাড়ের ঢল নেমে আসে, ঠিক আছে। যখন তোমার বৃষ্টির সময় আসে সেখানে কিন্তু অনেক বন্যা হয়। এখন আসে ক হচ্ছে আমাদের চট্টগ্রাম, খ হচ্ছে সিলেট অঞ্চল, এবং ঘনত্বের ভিত্তিতে চট্টগ্রাম কম জন অধ্যুষিত, সেখানে কি 1000 থেকে 1500 জনের মধ্যে, সিলেটে কি 500 থেকে 100 জন অঞ্চলে, সিলেট বিরল জন অধ্যুষিত 500 থেকে 100 জনের অন্তর্ভুক্ত, ঠিক আছে। ভৌগোলিকভাবে সিলেট ও চট্টগ্রামের মধ্যে বৈশিষ্ট্যগত কিছু পার্থক্য আছে, এই কারণে দুই অঞ্চলের জনসংখ্যা ঘনত্বের কিছুটা তারতম্য দেখা যায়। পর্বতময় অঞ্চল হওয়ার কারণে চট্টগ্রামের জনবসতি কিছুটা কম, কিন্তু প্রচুর শিল্প প্রতিষ্ঠান, সমুদ্রবন্দর, ব্যবসায় বাণিজ্য উন্নত হওয়ায় এই অঞ্চলের জনবসতি সিলেটের চেয়ে বেশি। মানে চট্টগ্রাম যে মেন শহরটা আছে সেখানে কিন্তু অনেক জনসংখ্যা, ঠিক আছে। তোমার এই রাঙামাটি, সিলেট, রাঙামাটি, বান্দরবন এই অঞ্চলগুলোতে কিন্তু জনসংখ্যা কম হইলেও তোমার চট্টগ্রাম শহরে কিন্তু জনসংখ্যা অনেক, এই কারণে তোমার এখানে এই তোমার জনবসতিতে তোমার ইয়াটা প্রতি বর্গ কিলোমিটার যতজন যে বাস করে সেটা কিন্তু অনেক বেশি, ঠিক আছে। সিলেট অঞ্চলের ভূপ্রকৃত জলবায়ু বসতি স্থাপনের জন্য তেমন অনুকূল নয়। অধিক বৃষ্টিপাত, অনুর্বর মৃত্তিকা, রাস্তাঘাট কম থাকে, অনুন্নত যোগাযোগ থাকবে ও কম শিল্প প্রতিষ্ঠান থাকে। সিলেট অঞ্চলের বসতি চট্টগ্রাম থেকে অনেক কম। অন্যদিকে পর্বতময় অঞ্চল হলেও সমুদ্র বন্দর ও প্রচুর শিল্প কারখানা থাকা এই অঞ্চলে জনবসতি সিলেটের চেয়ে বেশি, ঠিক আছে। সর্বোপরি বলা যায় ভূপ্রকৃতি, আবহাওয়া, নদ নদীর অবস্থান, মৃত্তিকা, ব্যবসা বাণিজ্য, এই ফ্যাক্টর যেগুলো আছে, শিল্প কারখানা, রাস্তাঘাট, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ প্রভৃতির কারণে চট্টগ্রাম ও সিলেটের যে অঞ্চলের জনবসতির পার্থক্য রয়েছে, ঠিক আছে। এখন আমরা 9 নম্বর আসি। 9 নম্বর দেখো ভাই কি বলছে, কোশ্চেনে বলছে শিক্ষক ক্লাসে জনমিতিক ট্রানজিশন মডেল পড়াতে গিয়ে এই তত্ত্বে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের অবস্থানের কথা উল্লেখ করেন। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, তোমরা যদি অনেক তোমার বইয়ে পড়ার সময় তোমরা অনেক কিছুই তোমরা কিন্তু বুঝো না, বাংলা কি বলছে সেটা তোমরা বুঝো না, অথবা গুগলে সার্চ দিও সেই রিলেটেড কোনো কিছু পাও না। সো এই তোমার এই জনমিতিক ট্রানজিশন অথবা তোমার যে ইংলিশে তুমি ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল দিয়ে সার্চ দাও তাহলে কিন্তু খুব সহজে কিন্তু এটা পাবা। সো এই তোমার এই বাংলা পড়ার সাথে সাথে তুমি যদি ইংলিশটা তোমার তুমি ক্যারি করতে পারো তাই সেটা কিন্তু তোমার জন্য অনেক লাভজনক, ঠিক আছে। ওকে, আমরা চলে আসি। এখানে কি বলছে, শিক্ষক ক্লাসে জনমিতিক ট্রানজিশন মডেল পড়াতে গিয়ে এই তথ্যে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের অবস্থানের কথা উল্লেখ করেন, ঠিক আছে। জনমিতিক ট্রানজিশন মডেল প্রদান করেন কে, এতে আসতেছি। তারপর হচ্ছে জনমিতিক উপাদানের গুরুত্ব ব্যাখ্যা করতে বলছে। আর গণমার কি বলছে, উদ্দীপকে উল্লেখিত বাংলাদেশ এই মডেল কোন পর্যায়ে আছে, দ্বিতীয় পর্যায়ে, ঠিক আছে। এখন দেখো নিউজিল্যান্ড কোন পর্যায়ে আছে সেটা আমরা এখন দেখব। ওকে,
ক নাম্বার দেখো, ক নাম্বার হচ্ছে জনমিতিক ট্রানজিশন মডেল কে প্রদান করে? টি.এস. থমসন। ঠিক আছে, এই কিন্তু তুমি পুরোটাই ভাবে লিখবা, এটা কিন্তু পুরোটাই লিখতে হবে। জনমিতি হলো জনসংখ্যার একটি বৈশিষ্ট্যগত জ্ঞান। জনসংখ্যার পরিবর্তন হয় জন্ম, মৃত্যু এবং অভিগমনের মাধ্যমে। ঠিক আছে, হয় জন্ম হবে, না হয় মৃত্যু হবে, না হয় এক দেশ থেকে আরেক দেশে যাবে, তখন যে দেশ থেকে চলে যাচ্ছে সে দেশের জনসংখ্যা কিন্তু কমে যাচ্ছে। এইভাবে কিন্তু তোমার জনসংখ্যার পরিবর্তনটা হয়। ঠিক আছে, এই উপাদানগুলোকেই জনমিতিক উপাদান বলে। জন্মহার, মৃত্যুহার, আকার, বয়স কাঠামো, নারী পুরুষ অনুপাত, মাথাপিছু আয় প্রভৃতি জনমিতিক উপাদান। এসব উপাদানগুলো জনসংখ্যা পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক চিত্র ফুটে ওঠে এবং উপাদানগুলোর বিশ্লেষণের মাধ্যমে মোট কথা একটি দেশের জনসংখ্যার সার্বিক পরিস্থিতি জানার জন্য জনসংখ্যা জনমিতিক উপাদানগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওকে, গ নম্বর আসবে। গ নম্বরে কি বলছে? জনসংখ্যার ট্রানজিশন মডেল দেখানো হয়েছে। ওকে, বাংলাদেশে এই মডেলটি দ্বিতীয় পর্যায়ে আছে। কি কারণে দ্বিতীয় পর্যায়ে এখন দেখি। চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন হচ্ছে, শিশু মৃত্যুহার হ্রাস হচ্ছে, অর্থনৈতিক উন্নয়ন প্রভৃতি জনসংখ্যা ট্রানজিশন মডেল দ্বিতীয় পর্যায়ের বৈশিষ্ট্য। তোমার এই চারটা মডেল, তোমার চারটা যে পর্যায়ে আছে, চারটা পর্যায়ে তোমার বৈশিষ্ট্যগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, বাংলাদেশ, ভারত, মিশর, ব্রাজিল ও পাকিস্তান সহ পৃথিবীর বহু দেশ এ পর্যায়ে রয়েছে। উচ্চ জন্মহার ও নিম্নহার মৃত্যুহারের কারণে এখানে জনসংখ্যার বৃদ্ধি অনেক দ্রুত হয়। তোমার এখানে জন্মহারও বেশি, এটা ঠিক আছে, আর নিম্ন মৃত্যুহার কমে যাচ্ছে আস্তে আস্তে। আমার জন্মহার কিন্তু আগের মতোই আছে, ধরো মৃত্যুহারটা কমে যাচ্ছে, তার মানে কি জনসংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। তাই এই স্তরকে জনসংখ্যার বৃদ্ধির স্তর বলে। এই স্তরটি একটি দেশে কত বছর স্থির হয় তার নির্ভর করে দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সরকার নীতি নির্ধারণের ওপর। যেমন বাংলাদেশ অর্থনৈতিকভাবে আগের চেয়ে উন্নত হয়, ধীরে ধীরে আমরা তৃতীয় পর্যায়ের দিকে চলছি। আমরা দ্বিতীয় পর্যায়ে মনে করে শেষের দিকে আসি এবং তৃতীয় পর্যায়ের দিকে আমরা ধাবিত হচ্ছি। ঠিক আছে, তার মানে আমাদের দেশে উন্নয়ন হচ্ছে। ওকে, এখন আসি, উদ্দীপকে বর্ণিত দেশদ্বয় হলো বাংলাদেশ ও নিউজিল্যান্ড, যা ট্রানজিশন মডেলের দ্বিতীয় ও চতুর্থ স্তরে রয়েছে। ঠিক আছে, তার মানে আমাদের নিউজিল্যান্ড তোমার উন্নতির উচ্চ পর্যায়ে চলে গেছে। ঠিক আছে, জনসংখ্যার ট্রানজিশন মডেলের দ্বিতীয় ও চতুর্থ স্তরের মধ্যে বৈশিষ্ট্য কিন্তু কিছু পার্থক্য অবশ্যই থাকবে। নিচে তা নিয়ে আলোচনা করা হল। চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, শিশু মৃত্যু হার হ্রাস, অর্থনৈতিক উন্নয়ন, এগুলো কিসে হবে ভাইয়া? দ্বিতীয় পর্যায়ে হবে। ঠিক আছে, দ্বিতীয় পর্যায়ে বৈশিষ্ট্যগুলো এখানে বাংলাদেশ, ভারত, মিশর, ব্রাজিল, পাকিস্তান সব পৃথিবীর বহু দেশ এই পর্যায়ে রয়েছে। উন্নত উচ্চ জন্মহার, নিম্ন মৃত্যুহারের কারণে এখানে জনসংখ্যা বৃদ্ধি হয়, তাই এদেশের স্তরকে জনসংখ্যার বৃদ্ধির স্তর বলে। এই স্তরটি একটি দেশে কত বছর স্থায়ী হবে তা নির্ভর করে ওই দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সরকার নীতি নির্ধারণের উপর। যেমন বাংলাদেশ অর্থনৈতিকভাবে আগাচ্ছে, এটা তোমার এর আগে ব্যাখ্যা করছি। অন্যদিকে চতুর্থ পর্যায়ে আসি, এখানে কি বলছে? স্থিতিশীল অবস্থা থেকে কমতে থাকে। ঠিক আছে, জনসংখ্যার পরিবর্তন স্থিতিশীল অবস্থা থেকে কমতে থাকে, মানে তোমার এখানে সব কিছুই উন্নত এবং তোমার মানুষগুলো তোমার ধীরে ধীরে তোমার এখানে তোমার সন্তান উৎপাদন ক্ষমতা, মানে সন্তান উৎপাদন কমায় দেয়, আগ্রহ কমায়। এই কারণে তোমার জন্মহার ধীরে ধীরে এমনভাবে কমতে থাকে যে জনসংখ্যার বৃদ্ধির হার শূন্যতে পৌঁছায়। মানে তোমার এখানে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে না, তার মানে জনসংখ্যা কমছে ধীরে ধীরে। সেই সাথে চিকিৎসা বিজ্ঞানের ব্যাপক প্রসার ও জীবনমান উন্নত হওয়ার কারণে মৃত্যু হারও কিন্তু এখানে কমতে থাকবে। ঠিক আছে, কিন্তু শূন্যতে পৌঁছানো সম্ভব নয়, বিধায় মোট জনসংখ্যা কমতে শুরু করে। এর ফলে নির্ভরশীল জনসংখ্যার পরিমাণ বৃদ্ধি পায়। নিউজিল্যান্ড ও সুইডেনের মতো উন্নত দেশগুলোতে একই অবস্থা পরিলক্ষিত হয়। ওকে, অতএব বলা যায় বাংলাদেশ ও নিউজিল্যান্ড ট্রানজিশন মডেলের যে দুটি ভিন্ন পর্যায়ে রয়েছে তাদের মধ্যে বৈশিষ্ট্যপূর্ণ অনেক অমিল রয়েছে। ওকে, 10 নম্বরে আসি। 10 নম্বর কি বলছে? রাফান ও তিপাম গোপালগঞ্জের ছেলে ওই স্থানীয় কলেজ থেকে পড়াশোনা করে এইচএসসি পরীক্ষা দুজনে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়। তিপাম বৃত্তি সুযোগ পেয়ে তার কাঙ্ক্ষিত উচ্চশিক্ষার জন্য চীনে চলে যায়। ঠিক আছে, সে কিন্তু দেখো তোমার সে কিন্তু বিশ্ববিদ্যালয় পরীক্ষা না দিয়ে চীনে চলে যায়, কারণ সেখানে সে সম্ভবত স্কলারশিপ পাইছিল। আচ্ছা যাও, রাফিন একই বিষয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যায়, ঢাকায় অবস্থান করে। ওকে, এখন সিডিআর এর পুনরূপ কি? ক্রুড ডেথ রেট। ঠিক আছে, বান্দরবানের জনবসতি অতি বিরল। তোমার একটা ব্যাখ্যা করছি, তোমার চট্টগ্রাম অঞ্চলে যেই তোমার উঁচু পাহাড়গুলো আছে এই কারণে। ঠিক আছে, বান্দরবান অনেক পাহাড় আছে, এগুলো ব্যাখ্যা করে দিবা। উদ্দীপকে রাফানের ক্ষেত্রে ঘটে যাওয়া অভিগমনের ব্যাখ্যা করো। রাফান কি করছে? রাফান তিপাম বৃত্তি সুযোগ পেয়ে কাঙ্ক্ষিত বিষয়ে তোমার বৃত্তি সুযোগ পেয়েছে, চলে গেছে। ঠিক আছে, আর রাফান কি করছে? রাফান তোমার বেসরকারি বিশ্ববিদ্যালয় হতে হয়েছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, এই অভিগমনটা কি হয়েছে ভাইয়া? এটা আমাদের অভ্যন্তরীণ হয়েছে। আর রাফান ও তিপামের অভিগমনের ভিন্নতা বিশ্লেষণ করো। একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা হচ্ছে আন্তর্জাতিক। তোমরা অবশ্যই এটা ব্যাখ্যা করতে পারবা। তোমার এটা দেখাই দিছি। ঠিক আছে, যে দেখো এখানে তোমার অভিগমনটি হলো অভ্যন্তরীণ অভিগমন,
যা আকর্ষণজনিত কারণে ঘটছে। ঠিক আছে, এখানে কি বলছে, আচ্ছা একটু দেখাই দেই। এখানে বলছে যে যে সমস্ত কারণ কোনো স্থানে বসতি স্থাপনের জন্য মানুষকে উৎসাহিত বা প্রচলিত করে সেগুলোকে গন্তব্যস্থলের টান বা আকর্ষণমূলক কারণ বলে। মানে হচ্ছে পুল পুল থিওরি, এটাকে বলা হয় পুল থিওরি। ঠিক আছে, তোমার এখানে অনেকগুলো ফ্যাক্টর থাকবে যেগুলো তোমাকে টানবে, আকর্ষণ করবে। উচ্চশিক্ষা লাভ, অধিক উপার্জন, অধিক ভোগ, মুনাফা লাভের ইচ্ছা, ধর্মীয়, জাতিগত ও সংস্কৃতিগত অনুভবের কারণে গন্তব্যস্থানে তুলনামূলকভাবে অর্থনৈতিক নিশ্চয়তা, সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রবৃত্তি, এসব কারণে একজন মানুষ মূলত এক স্থান থেকে অন্য স্থানে গমন করে। উদ্দীপকে রাফান গোপালগঞ্জের থেকে সে এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে, তাই উচ্চশিক্ষার জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ঢাকায় আসে। যেহেতু সে উচ্চশিক্ষার জন্য ঢাকায় আসে, তাই তাই তার এ ঢাকায় অভিগমনটি আকর্ষণজনিত কারণে হয়েছে। ঠিক আছে, ঘ নম্বরে আসি। ওখানে বলছে উদ্দীপকে রাফান গোপালগঞ্জ থেকে ঢাকায় গমন করে, যা অভ্যন্তরীণ অভিগমন, ও তিপাম গোপালগঞ্জ থেকে চীনে গমন করে, যা আন্তর্জাতিক অভিগমনের অন্তর্ভুক্ত। এখন দেখো, যখন মানুষ নিজ দেশের মধ্যে এক জায়গায় থাকবে সেটা হচ্ছে অভ্যন্তরীণ, বাইরে যাবে সেটা হচ্ছে আমাদের অন্য দেশে, এটা হচ্ছে আন্তর্জাতিক অভিগমন। ঠিক আছে, এই ফ্যাক্টরগুলো তোমরা এখানে ব্যাখ্যা করবা। এখন আসি ভাইয়া, এখানে কি বলছে, স্থূল মৃত্যুহার নির্ণয় সূত্রটা লেখো, মানুষ কেন অভিগমন করে এটা। এখন আসি এখানে, বাংলাদেশ বিশ্বের একটি অন্যতম জনবহুল দেশ। জন্ম বিবর্তনের তত্ত্বের আলোকে দেশটিতে প্রাথমিক অবস্থায় জন্মহার মৃত্যুহার উভয় বেশি ছিল, কিন্তু বর্তমানে জন্মহারের চেয়ে মৃত্যুহার উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। কি কারণে? আমাদের চিকিৎসা ব্যবস্থার উন্নতি হচ্ছে। ওকে, উদ্দীপকে উল্লেখিত তত্ত্বের পর্যায়টি ব্যাখ্যা করো। ঠিক আছে, এখানে কোন পর্যায়ে পড়তেছে? দ্বিতীয় পর্যায়ে, ওটা ব্যাখ্যা করতে বলছে। উদ্দীপকে উল্লেখিত দেশের মৃত্যুহার হ্রাসের কারণ পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করে। এখানে একটা স্বাস্থ্য আসতেছে এবং আরও কি আসতেছে আমরা দেখব। ঠিক আছে, ওকে। কোন আমরা দেখো, স্থূল মৃত্যুহার কি বলছে, কোনো বছরের মৃত্যু প্রাপ্তদের মোট সংখ্যা উপরে থাকবে, নিচে থাকবে মোট জনসংখ্যাটা, মধ্যবর্তী মোট জনসংখ্যা ইন্টু 1000। ঠিক আছে, খ নম্বরে অভিগমন কি কারণে ঘটে থাকে এটা তোমার ব্যাখ্যা করে দেখে নিবা, এটা এর আগে আলোচনা করছি। গ নম্বরে দেখো, গ নম্বরে হচ্ছে উদ্দীপকে উল্লেখিত পর্যায়টি জনভিত্তিক ট্রানজিশন মডেলের দ্বিতীয় পর্যায়ে মাঝামাঝিতে আছে। ঠিক আছে, 1929 সালে ওয়ারেন থমসন কি করে ভাইয়া, এখানে তার জনমিতিক ট্রানজিশন মডেলে যে 4টি বিশেষ পর্যায়ের কথা উল্লেখ করেছেন, তার আলোকে বাংলাদেশের জনমিতিক উপাত্ত বিশেষ করে জন্মহার ও মৃত্যুহার বিশ্লেষণ করে বলা যায় বাংলাদেশ উক্ত ট্রানজিশন মডেলের দ্বিতীয় পর্যায়ের মাঝামাঝিতে রয়েছে। বর্তমানে বাংলাদেশের জন্মহার নিয়ন্ত্রণের পথে এবং অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রিত হয়ে গেছে। ঠিক আছে, এর মৃত্যুহার বর্তমানে অনেকটাই নিম্নমুখী, বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির হারেও অনেকটা নিম্নমুখী। ওকে, 2011 সালে আদমশুমারি অনুসারে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার 1.37%। সুতরাং বলা যায় বাংলাদেশের ট্রানজিশন মডেলের দ্বিতীয় পর্যায়ে মাঝামাঝিতে অবস্থান করছে। ওকে, এরপরে আসি ভাইয়া, এরপরে কি বলছে, উদ্দীপকে উল্লেখিত দেশটি কি হচ্ছে ভাইয়া? বাংলাদেশ। বাংলাদেশের মৃত্যুহার হ্রাসের কারণে পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করা হলো কেন হচ্ছে। ঠিক আছে, উন্নয়নশীল বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশে পূর্ব জন্মহার ও মৃত্যুহার অনেক বেশি ছিল, কিন্তু বর্তমানে কয়েকটি কারণে মৃত্যুহার হ্রাস পেয়েছে। এর মধ্যে মানুষ জীবনযাপন সম্পর্কে অনেক সচেতন। ঠিক আছে, অনেক সচেতনতা বৃদ্ধি হচ্ছে, মানুষের চিকিৎসার হার বৃদ্ধি হচ্ছে, ব্যাপকভাবে চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হচ্ছে, অনেক মেডিকেল কলেজ কিন্তু আমাদের দেশে কিন্তু হচ্ছে বর্তমানে। ঠিক আছে, প্রত্যেকটা জেলায় মেডিকেল কলেজ ট্রাই করা হচ্ছে। সো এখানে কিন্তু আমাদের চিকিৎসা ব্যবস্থাটা আমাদের একবারে হাতের নাকালে চলে আসতেছে। সো এখানে আমাদের এই তোমার মৃত্যুহারটা কমে যাচ্ছে ধীরে ধীরে। ঠিক আছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে, ফলে মানুষ চিকিৎসার বিষয়ে সচেতন হয়েছে, অর্থাৎ চিকিৎসা খাতে ব্যয় বৃদ্ধি হয়ে পেয়েছে। ঠিক আছে, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়, মানুষ এখন যে কোনো রোগের চিকিৎসা বিষয়ে সঠিক তথ্য পেয়ে থাকে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে রোগ থেকে মুক্তি পায়। ওকে, এছাড়া আধুনিক প্রসূতিবিদ্যার ব্যাপক উন্নয়নের ফলে প্রসবকালীন মা ও শিশু মৃত্যুহার ব্যাপকভাবে হ্রাস পাচ্ছে এবং সরকার এটা নিয়ে কিন্তু এখনও কাজ করে যাচ্ছে। এই তোমার মায়ের ও শিশুর যে মৃত্যুহারটা হচ্ছে প্রসবকালীন, এটা কিন্তু তোমার সরকার গুরুত্বের সহকারে এটা তোমার ট্যাকেল দিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে শিক্ষা, চিকিৎসা, তথ্য ব্যবস্থাপনা, গণসচেতনতা, দরিদ্রতা দূরীকরণ, প্রযুক্তির ব্যবহার প্রভৃতি পর্যায়ক্রমিক উন্নয়ন সাধনের ফলে বাংলাদেশের মৃত্যুহার হ্রাস পেয়েছে। ঠিক আছে, এরপরে এসে 12 নম্বর কি বলতে হবে দেখো, শরীফের 4 ভাই 2 বোন, যেটুকু জমি তাদের বাবা সেখানে কৃষিকাজ করে ভালোভাবে সংসার চালায়। বর্তমানে সকলে বড় হয়ে পরিবারে আলাদা আলাদাভাবে বাস করতেছে, প্রত্যেকেরই 3 থেকে 4 জন সন্তান আছে, চাষের জমি, বসত বাড়ি, পুকুর সবকিছু ভাগ হয়ে গিয়েছে।
এখন তাদের সংসারে সীমাহীন অভাব এবং নানা সমস্যায় জর্জরিত। জনসংখ্যা ঘনত্ব কি? খাগড়াছড়িতে জনসংখ্যা ঘনত্ব কম হওয়ার কারণ কি? এটা আমরা জানি। উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ সমস্যার কারণসমূহ বাংলাদেশের প্রেক্ষিতে ব্যাখ্যা করো। এখানে কি? জনসংখ্যা সমস্যা কিন্তু, ঠিক আছে। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের উপর ইঙ্গিতকৃত সমস্যার প্রভাব ব্যাখ্যা করো। ওকে, ঠিক আছে, আমরা দেখি এখন জনসংখ্যা বাড়লে কি কি প্রবলেম হতে পারে। ক খ যাচ্ছে না আর, গ নম্বরে ডাইরেক্ট আসছে। গ নম্বরে কি বলছে? উদ্দীপকে উল্লিখিত সমস্যাটি হলো জনসংখ্যা সমস্যা। কি কারণে? এখন দেখো, জনসংখ্যা একটি দেশের সম্পদ হলো মাত্রাতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি যে কোনো দেশের নেতিবাচক প্রভাব বয়ে নেয়। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এ দেশে জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে, অবশ্যই বৃদ্ধি পাচ্ছে, কিন্তু নিজের দেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধির কারণ হলো শিক্ষার অভাব, কুসংস্কার, বাল্যবিবাহ, বহুবিবাহ, জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে অজ্ঞতা, ঠিক আছে। শিক্ষার অভাবে মানুষের মাঝে কুসংস্কার বিরাজ করে, সরকার ট্রেনে কাজ করতেছে, আমাদের শিক্ষার হার বৃদ্ধি করতেছে, বৃদ্ধ বয়সে অবলম্বন করে মনে করে অধিক সন্তানের জন্ম দেয়, ঠিক আছে। আবার পুত্র সন্তানের প্রত্যাশাও অধিক সন্তানের জন্ম দেয়। তাছাড়া জন্ম নিয়ন্ত্রণ বিষয়ে সঠিক জ্ঞান না থাকায় আমাদের দেশে বাল্যবিবাহ ও বহুবিবাহের দ্বারা জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। এছাড়া আর্থিক সমস্যা, হতাশা, বেকারত্বের বাংলাদেশে জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। ওকে, ঘ নম্বর আসে ভাইয়া। ঘ নম্বর কি বলছে? উদ্দীপকে ইঙ্গিতকৃত সমস্যা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। উন্নয়নশীল বাংলাদেশের জন্য জনসংখ্যা বৃদ্ধি একটি বড় সমস্যা অবশ্যই। বাংলাদেশে একটি ছোট দেশ হলো এদেশে প্রাকৃতিক সম্পদে অনেক ভরপুর। জনসংখ্যার দ্রুত বৃদ্ধি প্রাকৃতিক সম্পদের উপর নেতিবাচক প্রভাব ফেলে, ঠিক আছে। তোমার জনসংখ্যা যত বেশি হবে তখন আমরা প্রাকৃতিক সম্পদকে বেশিভাবে ইউজ করব এবং খুব দ্রুতই কিন্তু এটা নেগেটিভ প্রভাব ফেলে, ঠিক আছে। জনসংখ্যার ক্রমশ বৃদ্ধির ফলে যে কোনো দেশের ভূমির উপর প্রত্যক্ষ প্রভাব পড়ে। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির ফলে ভূমিতে অধিক চাষাবাদ হয়, এর ফলে ভূমির উর্বরতা কি হচ্ছে ভাইয়া? উর্বরতা কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে। যেমন আমরা তোমার বিভিন্ন বাসা করার জন্য, বাড়ি করার জন্য ইট নিয়ে আসি, সেটা কিন্তু ইট ভাটায় তোমার করা হচ্ছে, ইট মাটি পড়ায় ইট কিন্তু তৈরি করতেছে, এবং ইটটা কিন্তু তোমার আশেপাশের যে তোমার উর্বর জমিগুলো আছে সেখানে কিন্তু তোমার এই মাটিগুলো আনে কিন্তু ইট দিয়ে তোমার কিন্তু এই তোমার সেগুলো পরে কিন্তু ইট বানানো হচ্ছে, ঠিক আছে। সো এখানে কিন্তু তোমার এই জমিটার কিন্তু উর্বরতা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এইভাবে দেখো, এখানে বলছে অধিক ফলনের জন্য মাত্রাতিরিক্ত সার, কীটনাশক ইত্যাদি ব্যবহারের ফলে মাটি দূষিত হয়ে পড়ছে, বনাঞ্চল ও পাহাড় কেটে আবাদি ভূমি তৈরি করা হচ্ছে, এর ফলে ভূমি উন্মুক্ত হয়ে মাটির ক্ষয় বৃদ্ধি হয়। এখন আসো, মানুষের বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য। জনসংখ্যার অতিরিক্ত বৃদ্ধি পানির উপরও যথেষ্ট প্রভাব ফেলে। এখানে আমরা কি দেখলাম ভাইয়া? এখানে জমির উপর, এখানে দেখো কীভাবে দেখতেছি আমরা? পানির উপর মাত্রাতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি এবং অপরিকল্পিত ব্যবহার ফলে বাংলাদেশে পানির উপর বিরূপ প্রভাব পড়ছে। কৃষিক্ষেত্রে, শিল্প কারখানা, বসতবাড়ি ইত্যাদিতে ব্যাপক হারে পানি ব্যবহারের ফলে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাচ্ছে। দৈনন্দিন খাবার হিসেবে এবং পানির ব্যবহারের ফলে মাটির পানির স্তর নেমে গিয়ে তলদেশে লোনা পানির প্রবেশ করছে, ঠিক আছে। যেমন ঢাকায় তোমার আগে তোমার 100 থেকে 200 বছর আগে মনে করো যে সেখানে তুমি যদি গর্ত করে টিউবওয়েল লাগায় তুমি পানি উঠানোর চেষ্টা পাইতা, কিন্তু বর্তমানে পানির লেয়ার কিন্তু খুব দ্রুতভাবে নিচে নামে যাচ্ছে এবং ঢাকার যে গ্রাউন্ড ওয়াটার আছে সেটা কিন্তু খুব একবারে কমে যাচ্ছে। সো এটা কিন্তু আমাদের ঢাকার যে তোমার জনসংখ্যা তোমার 2 থেকে 3 কোটির মতো, সো এটা কিন্তু তোমার সরাসরি কিন্তু এখানে পানিতে কিন্তু প্রভাব ফেলছে, ঠিক আছে। পানি যোগাযোগের ক্ষেত্রে ব্যবহারের ফলে এতে তেল ও বর্জ্যযুক্ত হয়ে যাচ্ছে। শিল্পক্ষেত্রে ব্যবহার করে এতে রং, গ্রিজ এবং রাসায়নিক দ্রব্য ইত্যাদির ক্ষতিকর পদার্থের মিশ্রণ ঘটানো হচ্ছে। তাই বলা যায় উদ্দীপকে জনসংখ্যা বৃদ্ধির ফলে ভূমি ও পানির অধিক ব্যবহার হয় এবং উভয়ই মারাত্মক দূষণের শিকার হয়। এখন দেখো ভাইয়া 13 নম্বর, এখানে কি বলছে? এখানে চিত্র দিচ্ছে, এখানে এ অঞ্চল দেখাইছে, এখানে বি, এখানে সি। ওকে, সিডিআর কি? ক্রুড ডেথ রেট। জনসংখ্যার ঘনত্ব কীভাবে নির্ণয় করা হয় এটা তোমরা জানো। এখন এ অঞ্চলের জনসংখ্যার ঘনত্বের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী নিয়মাংশসমূহ ব্যাখ্যা করো। এই অঞ্চলটা কি ভাইয়া? এখানে কি ঢাকার অঞ্চলটা এখানে দেখাইছে। আর সি এবং বি অঞ্চলের জনসংখ্যার ঘনত্বের তারতম্যের কারণ ব্যাখ্যা করো। এই দুই অঞ্চলের কারণ ব্যাখ্যা করতে বলছে, আমরা ব্যাখ্যা করব। আসি, সিডিআর হচ্ছে ক্রুড ডেথ রেট। জনসংখ্যার ঘনত্ব বলতে কি বোঝাচ্ছে? প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করতেছে তাকে বোঝাচ্ছে। কোন দেশের জনবসতির ঘনত্ব জানতে হলে ওই দেশের মোট জনসংখ্যা এবং দেশের আয়তন দিয়ে আয়তন জানতে হবে, এবং সেটা উপরে থাকবে জনসংখ্যা, নিচে থাকবে কি? আয়তন। এ নাম্বার এসে ভাই, এ নাম্বার হলো ঢাকা। ঢাকা জনসংখ্যার ঘনত্ব অধিক হয় প্রভাব বিস্তারকারী নিয়ামকসমূহের মধ্যে ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা, পানি, খনিজ, শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক অবস্থা
উন্নয়ন, কর্মসংস্থান ব্যবস্থা, উন্নত পরিবহন ব্যবস্থা প্রভৃতি উল্লেখযোগ্য। ঠিক আছে, মানুষ সাধারণত যেসব অঞ্চলে কৃষি সম্ভাবনা, জলবায়ু, উর্বর মৃত্তিকা এবং শিল্প কারখানা গড়ে তোলার পরিবেশ, সুপেয় পানি পরিবহন সুবিধা, আধুনিক প্রযুক্তিগত সুবিধা এবং পর্যাপ্ত আবাসন সুবিধা ও উন্নত শিক্ষা ব্যবস্থা রয়েছে, সেসব অঞ্চলে বসবাস করতে চায়। ঠিক আছে, অর্থাৎ যেসব অঞ্চলে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থানের সুযোগ প্রভৃতি তুলনামূলকভাবে বেশি, সে অঞ্চলে জনসংখ্যা ঘনত্ব বেশি, এটা স্বাভাবিকভাবে অনেক বেশি হবে। ঠিক আছে, বাংলাদেশের এই চিহ্নিত অঞ্চলে অর্থাৎ ঢাকা এসব নিয়ামক কারণগুলো বিদ্যমান থাকায় এখানে জনসংখ্যা ঘনত্ব অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি, কারণ এখানে সব কিছুই তোমার হাতের নাগালে তুমি পাচ্ছ, এখানে সব কিছু তোমার অর্থনৈতিকভাবে উন্নতি হচ্ছে, সব কিছু তুমি খুব ইজিলি কিনতে পারতেছো। ঠিক আছে, এই কারণে মানুষ এখানে বেশি থাকতেছে। সুতরাং বলা যায় বিভিন্ন প্রাকৃতিক, সামাজিক ও সাংস্কৃতিক নিয়ামকের অনুকূলে ঢাকার অঞ্চলের জনসংখ্যা ঘনত্ব অধিক হয়েছে। ওকে, ঘ নম্বর আসি। ঘ নম্বর কি বলছে? সি অঞ্চলটা কি ছিল ভাইয়া? সি অঞ্চলটা ছিল আমাদের চট্টগ্রাম, আর বি অঞ্চলটি হলো আমাদের রাঙামাটি জেলা। এখন দেখো, জনসংখ্যার ঘনত্ব বলতে বিভিন্ন মানুষের সংবদ্ধতা তথা জনবসতির নিবিড়তা বোঝানো হয়ে থাকে। ঘনত্বের দ্বারা ভূমির উপর জনসংখ্যার চাপের তীব্রতা প্রকাশ হয়ে থাকে, মানে তোমার ঘনত্ব যত বেশি হবে তোমার ভূমির উপর চাপটা তত বেশি হবে। ঠিক আছে, জনসংখ্যা বণ্টনের নিয়মগুলো হলো ভূপ্রকৃতি, জলবায়ু, খনিজ সম্পদ, শিল্পোন্নতি, পরিবহন ব্যবস্থা, সাংস্কৃতিক প্রভাব। চট্টগ্রাম জেলায় উর্বর মৃত্তিকা ও অনুকূল জলবায়ু কৃষিকাজের উপযোগী, প্রায় সমতল ভূমি হওয়ায় পর্যাপ্ত শিল্প কলকারখানা গড়ে উঠছে। এই জেলায় সমুদ্র বন্দর থাকা এখানকার আশেপাশে ব্যাপক কর্মসংস্থান হচ্ছে। ঠিক আছে, তাছাড়া সড়কপথ, রেলপথ ও নৌপথ দ্বারা উত্তম পরিবহন ব্যবস্থা, শিক্ষা, সংস্কৃতি ও জ্ঞান চর্চা বিকাশের সুযোগ থাকা জনসংখ্যার ঘনত্ব বেশি হচ্ছে। ঠিক আছে, অন্যদিকে দেখো, অন্যদিকে কি রাঙামাটি, রাঙামাটি কি আমাদের পার্বত্য একটা এরিয়া। ঠিক আছে, পর্বত বেষ্টিত ভূমিরূপ অঞ্চল। এখানকার মৃত্তিকায় অম্লের পরিমাণ বেশি থাকে বলে মৃত্তিকার উর্বরতা শক্তি খুবই কম, পাহাড়ি ঢাল হয়, পানি বৃষ্টি হয়, সেচের পানি জমে থাকতে পারে না, ফলে কৃষিকাজও তেমন উন্নতি করতে পারে না। ঠিক আছে, উন্নত নয়। পাহাড় পর্বত বিশিষ্ট ভূমিরূপ বলে শিল্প কলকারখানা গড়ে ওঠেনি। তাছাড়া ভালো রাস্তাঘাট, রেল, শিক্ষা, সংস্কৃতি উপযুক্ত পরিমাণে না থাকায় জীবিকা সংস্থান অনেক কষ্টকর। রাঙামাটি অঞ্চলের জীবিকার সংস্থান কষ্টসাধ্য হয়, জনবসতি ঘনত্ব খুবই কম থাকে। ঠিক আছে, উপযুক্ত অথবা উপযুক্ত আলোচনার আলোকে বলা যায় চট্টগ্রাম জেলা ও রাঙামাটি দুইটি স্থানের জনসংখ্যা ঘনত্বের ব্যাপক পার্থক্য পরিলক্ষিত হয়। ওকে, এখন 14 নম্বরে আসি। 14 নম্বরে দেখো ভাইয়া, এখানে কি দেখাইছে? এখানে একটা মডেল, এখানে একটা মডেল। এইটা মডেলে কিন্তু অবশ্যই দুইটা পার্থক্য আছে। এখানে কি বলছে? অভিগমন সংক্রান্ত শিল্প উন্নয়নের জন্য অভ্যন্তরীণ অভিগমন ঘটে। এটা আমরা ব্যাখ্যা করতে পারবো। এখন উদ্দীপকের ক দেশসমূহের জনসংখ্যার জনমিতিক উপাদান ব্যাখ্যা করো। এটা একটু তোমার উন্নত মনে হচ্ছে। ঠিক আছে, এটা তোমার উন্নত হচ্ছে ধীরে ধীরে। ঠিক আছে, উদ্দীপকে খ দেশসমূহের বয়স, লিঙ্গ কাঠামো ক অনুরূপ আনতে গৃহীত পদক্ষেপসমূহ বিশ্লেষণ করো। আচ্ছা, আমরা এগুলোতে আসতেছি। এখন আমরা গ নম্বরে ডাইরেক্ট চলে যাচ্ছি। গ নম্বরে দেখাবো এখানে কি বলছে। গ নম্বরে হচ্ছে ক দেশসমূহ হচ্ছে আমাদের উন্নত দেশ। চিত্রে ক নম্বরে কি উন্নত দেশের দেশসমূহ জনমিতিক উপাদান রেখা দেখানো হয়েছে। যেটা আমরা দেখলাম, জনমিতিক উপাদান বলতে কোনো দেশের বয়স কাঠামো, উপাদানশীলতা, জন্মহার, মৃত্যুহার, লিঙ্গ অনুপাত প্রভৃতিকে বোঝানো হয়েছে। উপযুক্ত উপাদানগুলোর ভারসাম্য অবস্থানের কারণে একটি দেশ উন্নত বা অনুন্নত হয়ে নির্ভর করে থাকে। ঠিক আছে, বয়লিঙ্গ পিরামিড চিত্র থেকে দেখা যায় কোনো অঞ্চল বা দেশের বিভিন্ন বয়সের মহিলা ও পুরুষের সংখ্যা জানার জন্য। এই চিত্র থেকে দেশ বা অঞ্চলের নির্ভরশীলতার হার, অর্থনৈতিক অবস্থা, কর্মশক্তি, জনসংখ্যার বৃদ্ধির হার প্রভৃতি সম্বন্ধে স্পষ্ট ধারণা লাভ করা যায়। এখন দেখো, উদ্দীপকে অঙ্কিত চিত্র থেকে আমরা কি দেখতেছি? জনগণের এক বিশেষ বৈশিষ্ট্য স্পষ্ট হচ্ছে। ঠিক আছে, এই দেখো তোমার এখানে কি বৈশিষ্ট্য দেখা পাচ্ছ? এই তোমার এই এসএক্স যে পিরামিডটা আছে, এটা কিন্তু খুবই ডিফার করতেছে। এখানে দেখো, এই যে তোমার এই যে 55 থেকে 59 এবং 20 থেকে 24, এই অঞ্চলটা কিন্তু এখানে তোমার জনসংখ্যাটা বেশি, কিন্তু তোমার এখানে কিন্তু তোমার তরুণরা এখানে বেশি দেখা পাচ্ছ, আর বৃদ্ধ খুবই কম। এখন আসো, এখানে কি বলছে দেখো, উদ্দীপকে অঙ্কিত চিত্র হতে জনগণের এক বিশেষ বৈশিষ্ট্য প্রতিমান হয়। বলিঙ্গ পিরামিডে শিশু ও প্রাপ্তবয়স্কদের সংখ্যা ক্রমশ হ্রাস পেয়েছে। চিত্রটি ইঙ্গিত বহন করে যে উক্ত অঞ্চলে জন্মহার ধীরে ধীরে কমতেছে। ওকে, 18 থেকে 60 বছর পর্যন্ত মাঝামাঝি বয়সে মহিলার সংখ্যা বেশি। এটি পরিণত জনসংখ্যা হিসেবে পরিচিত, যা অঞ্চলের কর্মশক্তি উৎপাদনশীল মানুষের সংখ্যা নির্দেশ করে। তাই বলা যায় এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নত প্রকৃতির। ঠিক আছে, অন্যদিকে 60 বছরের বেশি অপ্রাপ্ত বয়স্ক অথবা 18 বছরের কম বয়সের মানুষের সংখ্যা পরিণত বয়সের
সংখ্যা অপেক্ষা অনেক কম, ঠিক আছে। তাই এদেশে সিদ্ধান্তে আসতে পারে কি, বৃদ্ধ ও প্রাপ্তবয়স্ক মানুষের নির্ভরশীলতার হার উন্নত দেশে কম হয়, ফলে অর্থনৈতিক কার্যাবলীতে তারা যথেষ্ট অবদান রাখতে পারে, ঠিক আছে। কেননা এই তোমার এই যে এই অঞ্চলে যে তোমার এই বয়সের যে মানুষগুলো আছে সেগুলো কিন্তু কর্মক্ষম মানুষ, তো এখানে তোমার খুব তাড়াতাড়ি তারা উন্নয়ন করতে পারে, ঠিক আছে। এখন ঘ নম্বরটা দেখো, ঘ নম্বরে কি বলছে, উদ্দীপকে খ দেশসমূহ হচ্ছে বয়সলিঙ্গ কাঠামো ক অনুরূপ আনতে খ দেশগুলোকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে, ঠিক আছে। জনসংখ্যা সামান্য উন্নয়নশীল দেশের প্রধান সমস্যা, জনসংখ্যা সমস্যা উন্নয়নশীল দেশের প্রধান সমস্যা, জনসংখ্যা বৃদ্ধির কারণে উন্নয়নশীল দেশের অর্থনৈতিক অগ্রগতি ব্যাহত হচ্ছে, উন্নত দেশসমূহ জন্মহার মৃত্যুহার উভয়ই কম, অন্যদিকে অনুন্নত দেশের মৃত্যুহার কম থাকলেও জন্মহার অনেক বেশি, ঠিক আছে। তাই উন্নয়নশীল দেশের জনসংখ্যা বৃদ্ধির হার স্থিতিশীল রাখার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। প্রকৃতপক্ষে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ব্যতীত কোনো দেশের জন্মহার হ্রাস করা সম্ভব নয়, ঠিক আছে। তাহলে কি করতে হবে, প্রকৃতপক্ষে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন অবশ্যই মাস্ট লাগবে। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন হলে কোনো দেশের জন্মহার স্বাভাবিকভাবেই হ্রাস পাবে, ঠিক আছে। এছাড়া জন্ম নিয়ন্ত্রণে কর্মসূচির ব্যাপক প্রচার ও জন্ম নিয়ন্ত্রণের সামগ্রীসমূহ জনসাধারণের নিকট সহজলভ্য করা প্রয়োজন। এছাড়াও আইন করে বিবাহের বয়স বৃদ্ধি করা, তোমার জনসংখ্যা সীমিত রাখার জন্য জনগণের উপর চাপ সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন আইন প্রণয়ন করা, সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা, মহিলাদের জন্য অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, বৃদ্ধ বয়স সংকট ও দুর্দশার সময়ে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা চালু করা সহ আরও উন্নয়নমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, ঠিক আছে। উপযুক্ত পদক্ষেপগুলো গ্রহণের মাধ্যমে উন্নয়নশীল ও অনুন্নত দেশসমূহের মধ্যে তাদের জনসংখ্যাকে একটি স্থিতিশীল অবস্থায় রাখতে সক্ষম হবে। এই অবস্থায় খ দেশগুলো বয়স লিঙ্গ কাঠামো ক দেশের অনুরূপ হবে। সো এই ফ্যাক্টরগুলা তুমি যদি ভালো মতো দিতে পারো তাহলে তোমার খ থেকে কতে কনভার্ট হবে, ঠিক আছে। 15 নাম্বারে আসি, এখানে কি বলছে, নাবিলের পূর্বপুরুষ একসময় বরিশালে কীর্তনখোলা নদীর তীরবর্তী এলাকায় বাসিন্দা হলেও বর্তমানে তার ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছে। এভাবে প্রতিনিয়ত ঢাকার জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় শহরটি নানা সমস্যা জড়িত হয়ে পড়ছে। অভিগমন কাকে বলে এটা আমরা জানি, ভূপ্রকৃতি কীভাবে জনসংখ্যার বন্টনে প্রভাব বিস্তার করে ব্যাখ্যা করো, ঠিক আছে। ওকে, এটাও আমরা জানি। এখন দেখো গ নম্বর কি বলছে, উদ্দীপকে উল্লেখিত অভিগমনের ধরন ব্যাখ্যা করো। এটা কীভাবে আমরা জানি, অভ্যন্তরীণ অভিগমন আমাদের যেখানে হয়েছে। এখন দেখো নাবিলদের অভিগমনের ফলে নতুন বসতি কীরূপ প্রভাব ফেলবে, এই ঘ নম্বরটা আমরা একটু দেখি। ঘ নম্বরটা আমরা জানি, এটার ব্যাখ্যা করতেছি না, আমরা সরাসরি ঘ নম্বরে চলে যাচ্ছি, ঠিক আছে। ঘ নম্বরে দেখো, ঘ নম্বরে কি হিসেবে, উদ্দীপকে বর্ণিত নাবিলদের পূর্বপুরুষের যে ধরনের অভিগমনের পর্যায়ে পড়ে তা হচ্ছে অভ্যন্তরীণ অভিগমন। ফলে এই অভ্যন্তরীণ অভিগমনের ফলে নতুন বসতি এলাকায় বিরূপ প্রভাব পড়বে, অবশ্যই পড়বে, কারণ এখানে তোমার জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে কিন্তু তোমার এখানে আয়তন বৃদ্ধি পাচ্ছে না। যেমন ঢাকা শহরের আয়তন কিন্তু বৃদ্ধি পাচ্ছে না, কিন্তু এই শহরের জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কি হচ্ছে, বিভিন্ন এলাকায় অর্থনৈতিক সামাজিক জনমিতিক বৈশিষ্ট্যগত পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। যেমন শহরের এলাকায় বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, বস্তির সৃষ্টি হচ্ছে, পরিবেশ দূষণ মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে। যেমন ঢাকা শহরে তোমার খোলা ফুটপাতে দেখবা যে রাতের বেলা ফুটপাতে মনে করো অনেক লোক এখানে তোমার ঘুমাচ্ছে, ঠিক আছে। এটাও কিন্তু তোমার এই জনসংখ্যা বৃদ্ধির কারণে হচ্ছে। মূল্যবোধের অভাব দেখা যাচ্ছে, মানসিক অশান্তি বৃদ্ধি পাচ্ছে, যানজট মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু তোমার কর্ম যে ঘন্টা অনেক ক্ষতি হচ্ছে আমাদের দেশের এই তোমার এই জনসংখ্যার কারণে, ঠিক আছে। এই ঢাকায় জনসংখ্যা বৃদ্ধির কারণে তোমার এই যে কোনো ধরনের সমস্যা তোমরা ফেস করো, তোমার যানবাহন জনিত প্রচুর ট্রাফিক জ্যাম, খাদ্যের অনেক দাম, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে সেখানেও অনেক দাম, মানে সব সমস্যা তোমার এই ঢাকাতে তুমি পাবা, ঠিক আছে। মানুষের বসবাসের জন্য পর্যাপ্ত বাড়ি না থাকায় অনেকে বস্তিতে আশ্রয় নিচ্ছে এবং পরিবেশ দূষণ অব্যাহতভাবে বেড়েই চলছে। ওকে, উদ্দীপকের নাবিলদের পরিবারের মতো অনেক পরিবারই ঢাকা শহরে স্থায়ীভাবে বসবাস করার কারণে নাগরিক সুযোগ সুবিধা ক্রমাবনতির দিকে যাচ্ছে, মানে ক্রমান্বয়ে কমতেছে, অবনতি হচ্ছে, ঠিক আছে। কারণ এ শহরে নাগরিক সুযোগ সুবিধা যতগুলো লোকের জন্য উপযুক্ত তার চেয়ে বেশি জনগণ থাকায় পরিবেশগত বিরূপ প্রভাব পড়ছে। মানে তোমার জনগণ বৃদ্ধি পাচ্ছে, বাট তোমরা যেই মানুষদের সেবা দিবা সেই সেবাটা কিন্তু ওই মানুষ কিন্তু তোমার বাড়তেছে না, ঠিক আছে। সো এই কারণে তোমার এখানে সময়টা বৃদ্ধি পাচ্ছে সেবা দেওয়ার, প্লাস সব কিছু মিলায় একটা তোমার খুবই খারাপ অবস্থা তৈরি হচ্ছে, ঠিক আছে, যা এ শহরে বসবাসরত প্রতিটি নাগরিকের জন্যই হুমকি স্বরূপ হবে বলে মনে করি, ঠিক আছে।
আচ্ছা, আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।